সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। কোনো কথা না বাড়িয়ে আমি আজকের ঘটনায় যাব। যারা বৃহস্পতিবার এবং শুক্রবারের পর আরও একদিন চান ভয়ের রাজ্যে হারিয়ে যেতে, তাদের জন্য এই বিশেষ আয়োজন। চলুন শুরু করা যাক। প্রিয় রাসেল ভাই, শুরুতেই আমার সালাম নেবেন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা বলতে যাচ্ছি, যার থেকে পুরোপুরি মুক্তি কোনোদিন পাবো কিনা জানি না। আমার নাম লিয়া। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর। ছোটবেলা থেকে আমি খুব চঞ্চল প্রকৃতির ছিলাম। কোনো কিছুতে ভয় ডর ছিল না। এক কথায় বলতে গেলে আমার আচার আচরণ ছিল ছেলেদের মতো। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় আসি। 2019-এ আমি এসএসসি পরীক্ষা দেই। তার পরপরই আমি ঢাকাতে একটা কলেজে ভর্তি হই। ঢাকাতে আমি আর আমার কাজিন ঋতিকা উত্তরার ফায়দাবাদ নামক একটা এলাকায় সাবলেট একটা বাসায় উঠে পড়ি। যাদের বাসা, তাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করতেন এবং আমার বোন ঋতিকাও একটা পার্ট টাইম জব শুরু করে, যার জন্য সারাদিন আমি বাসায় একাই থাকতাম। কখনো কোনো জিনিস নিয়েই আমার মধ্যে ভয় কাজ করতো না, আর জিনভূত তো কখনো বিশ্বাসই করতাম না। ঘটনার শুরু 2020-এর ফেব্রুয়ারি মাসে। প্রতিদিনের মতো ওই দিন আমি বাসায় একাই ছিলাম। বাসায় রুম ছিল 3টা। এক রুমে আমি আর ঋতিকা থাকতাম, আরেকটাতে ওই বাসার ভাইয়া ভাবি, আরেকটা রুম ফাঁকাই থাকতো। ওই রুমটা ভেতর সাইড হওয়ায় খোলা থাকলেও রুমে আলো আসতো না, আর আমারও আলোতে ঘুম আসতো না, যার কারণে আমি প্রায় সময়ই ওই রুমে বেশি ঘুমাতাম। ঘটনার দিন ওই রুমে দুপুরে খাবার খাওয়ার পরে শুয়ে ফোন ইউজ করছিলাম। হঠাৎ করেই প্রচুর মাথা ব্যথা শুরু হয়, যার কারণে আমি কাঁথা দিয়ে মাথা মুড়ি এবং ঘুমানোর চেষ্টা করি। হালকা ঘুম ঘুম ভাব হঠাৎ শুনতে পাই কে যেন ফিস ফিস করে কথা বলছে। আমি তেমন পাত্তা দিইনি, ওভাবেই শুয়ে থাকি। কিছুক্ষণ পর বুঝতে পারি কেউ একজন আমার পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিচ্ছে। ওই মুহূর্তে আমি ভেবেছিলাম হয়তো পাশের বাসার আপু এসে দুষ্টুমি করছে। বাসার দরজা বন্ধ, কেউ কিভাবে আসবে এটা আমার মাথায় ওই মুহূর্তে আসেনি। আমি কাঁথার ভেতর থেকেই মাথা না বের করেই আমার কাঁথা যে সরাচ্ছিল তার হাত ধরে ফেলি। হাত ধরা অবস্থাতেই মাথা বের করে আমি দেখতে পাই আমার সামনে কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট অনুভব করি আমি কারো হাত ধরে আছি, কিন্তু আমার সামনে কিছু নেই। ব্যাপারটাতে ওই মুহূর্তে একরাশ বিস্ময় আর আতঙ্কে আমি ঘাবড়ে যাই। কি ধরে আছি আমি তাহলে? আমি কি করব কয়েক সেকেন্ড বুঝে উঠতে পারছিলাম না। তারপর দৌড় দিয়ে আমি অন্য রুমে চলে আসি। রাতে সবাই বাসায় ফিরলে আমি সবাইকে ঘটনাটি বলি। আমার বোন খুব ভয় পেয়ে যায়। পরের দিন আমার বোন অফিসে যাবার আগে আমাকে বারবার বলে যায় আমি যেন রুম অন্ধকার করে না থাকি, কে শোনে কার কথা। এই ব্যাপারটাকে আমার মনের ভুল ভেবে নিয়েই আমি ওই দিন সন্ধ্যায় আমার রুমে লাইট অফ করে শুয়েছিলাম। হঠাৎ আমার রুমে টেবিলের ওপর থেকে কিছু পড়ার শব্দ পাই। তারপরই কারো ভারী নিঃশ্বাস আমার ঘাড়ে লাগে। মনে হচ্ছিল কেউ খুব জোর করে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর তখনই কিছু একটা আমার বুকের ওপরে চেপে বসে। ওই মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। নড়াচড়া করার চেষ্টা করতে থাকি। ওভাবে কিছুক্ষণ থাকার পর আয়াতুল কুরসি মনে মনে পড়ি এবং জিনিসটা চলে যায়। বাকি সময়টা আমি দোয়া কালাম পড়তে থাকি। রাতে ঋতিকা বাসায় আসে। এইসব নিয়ে আমি আর কিছু জানাইনি, ভেবেছি ও ভয় পাবে। আমার পড়ার টেবিলের ওপর থেকে একাই সব কিছু পড়ে যায়। জানালায় জোরে জোরে শব্দ হয় এবং ওই দিন রাতেই আনুমানিক 1টার দিকে আমি গল্পের বই পড়ছিলাম আর ঋতিকা ফোনে কথা বলছিল। হুট করে আমার টেবিলের ওপর থেকে একাই সব কিছু পড়ে যায় এবং জানালায় জোরে জোরে শব্দ হয়। বলে রাখা ভালো, আমরা থাকতাম 7 তলায়, আর ওই বাসার আশেপাশে 5 তলার বেশি আর কোনো বাড়ি ছিল না। ময়লা ডোবা ছিল আমাদের জানালার সাইডটাতে, তাই কোনো মানুষের জানালায় শব্দ করে মজা করার প্রশ্নই আসে না। আমি ঋতিকা প্রচুর ভয় পেয়ে যাই, কিন্তু ঋতিকে আর ভয়ের ব্যাপারটা আমি বুঝতে দেইনি। আমি জোরে বলে উঠি, এইসব না করে আমার সামনে এসে কথা বলো। আর তখনই ভারী কর্কশ একটা কণ্ঠস্বর আমি শুনতে পাই, আসবো। আমি আর ঋতি দুজনেই ভয় পেয়ে যাই। আর কিছু না বলে আল্লাহর নাম নিতে থাকি, আর কেউ ঘুমাতে পারি না। তারপর কিছুদিন আর কোনো শব্দ পাই না। ধীরে ধীরে প্রায় সকালে উঠে খেয়াল করতে লাগলাম আমার শরীরের বিভিন্ন জায়গায় নীল নীল চাকা চাকা দাগ, যেমনটা ব্যথা পেলে হয় বা কেউ মারলে হয়। আম্মুকে সব জানাই। আম্মু বলে বাসা চেঞ্জ করতে। ওই মাসে আমরা বাসা চেঞ্জ করে একটা 2 রুমের বাসায় উঠি। কিছুদিন আর কোনো সমস্যা হয় না, ধীরে ধীরে ভয়ও কমে যায়। তবে কোনো এক অজানা কারণে আমার চুল পড়া শুরু হয়। ক্যান্সার রোগীর মতোই চুল ধরলেই উঠে আসতো। ডাক্তারকে দেখালাম, ভিটামিন খেতে বলল। যাই হোক, এর মধ্যেই কোভিডের শুরু, লকডাউন চলছে।
রাত জেগে মুভি দেখে সকালের দিকে ঘুমাতাম। তো ওই দিন রাতে আমি আর রীতি শুয়ে মুভি দেখছিলাম। আমার বিছানার সাইডে জিনিস সাজিয়ে রাখার মতো একটা জায়গা আছে, ওইখানে একটা ফটো ফ্রেম আর টুকিটাকি জিনিস। ওই দিন পেয়ারা কেটে খাওয়ার পর একটা চাকু আমি ওইখানে রাখি। চাকুটি ছিল হৃদির সাইডে। হুট করে আমার আগের মতো পায়ের সাইড থেকে পানির বোতল পড়ে যায়। তখন ভাবছিলাম হয়তো পা লেগে পড়েছে। এর কিছুক্ষণ পরেই আমার মাথার সাইডে খাটের ওপর রাখা সবকিছু একসাথে পড়ে যায়। ওই চাকুটা ওই কর্নার থেকে ঠিক আমার মাথার কাছে এসে পড়ে। 1 ইঞ্চির মতো দূরত্ব ছিল। কোনো যুক্তি দিয়ে এই ব্যাপারটাকে আমি উড়িয়ে দিতে পারছিলাম না। ফ্যানের বাতাসে চাকু পড়া সম্ভব না, আর পড়লেও হৃদির সাইডে পড়বে। আমার এই পাশে আসা কোনোভাবেই সম্ভব না। ওইভাবে কিছু সময় যাওয়ার পর আচমকা কারেন্ট চলে যায়। আমার ঘরে অন্ধকারে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর মনে হতে থাকে খাটের নিচে কিছু একটা শব্দ হচ্ছে। ওভাবে কতক্ষণ ছিলাম মনে নেই। হঠাৎ শুনি ফজরের আজান দিচ্ছে। তারপর আয়াতুল কুরসি পড়ে আমরা ধীরে ধীরে ঘুমিয়ে যাই। দুপুর 12টার দিকে হৃদি হঠাৎ বিকট শব্দে কান্না করে ওঠে। আমি বুঝে ওঠার আগেই আমার হাতে কামড় বসিয়ে দেয়। আমি ঘাবড়ে গিয়ে ভাবি ওকে হয়তো জিন ধরেছে, তাই ও আমাকে মারতে চাচ্ছে। আমি জোরে জোরে কান্না করতে করতে বলতে থাকি আমাকে মেরো না। আর ওইদিকে ও কান্না করছে আর বলছে ছাড় ছাড় ছাড়। একটু পর ও স্বাভাবিক হয়ে বুঝতে পারে আমার কিছু হয় নাই। তখন ও শান্ত হয়ে আমাকে ধরে দোয়া পড়ে ঝাড়ফুঁক দিতে যায়, কিন্তু আমি ওর কাছে যেতে চাই না। ধীরে ধীরে আমি স্বাভাবিক হই। তারপর ও যা বলে তা এমন, হঠাৎ ওর ঘুম ভেঙে যায়। স্পষ্ট দেখতে পায় একটা লম্বা কালো আকারের অবয়ব, তার চোখ দুটো রক্তবর্ণ আমাদের দিকে তাকিয়ে আছে। তখনই তার সাথে হৃদির চোখে চোখ পড়ে যায়, আর তারপরই ওই অবয়ব ওখান থেকে এগিয়ে এসে আমার মাথার দিকে আমার ভেতরে ঢুকে যায়। যার কারণে ও ভেবেছে আমাকে জিনে ধরেছে, আর শুনেছিল কাউকে জিনে ধরলে নাকি হাত কামড় দিলে জিন চলে যায়, তাই সে আমার হাতে কামড় দিয়েছিল। এই সব বলতে বলতে ও খেয়াল করে আমার ঘাড়ে রক্ত, একসাথে অনেকগুলো আঁচড়ের চিহ্ন, রক্ত বের হচ্ছে। আর সাথে সাথে খেয়াল করি তখন ওর হাতেও একইভাবে কেটে গেছে, কিন্তু আমরা এতটাই ভয়ে ছিলাম কোনো ব্যথা অনুভব করছিলাম না। আশ্চর্যের ব্যাপার হলো আঁচড়গুলো হাতের নখ দিয়ে দেয়া, যা স্পষ্ট বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল আগেকার মানুষ ইট পুড়িয়ে যেভাবে ঝামা তৈরি করতো এবং সেটা দিয়ে সে বিভিন্ন জিনিস পরিষ্কার করতো, ওই টাইপের ধারালো কিছু দিয়ে হয়তো আঘাত করেছে। আমি এক মুহূর্ত রুমে বসে থাকতে পারছিলাম না। তখনই বাসা থেকে বের হয়ে সিঁড়ির কাছে গিয়ে রিদি আমার বন্ধু রিয়াজকে ফোন দিয়ে সব কিছু বলে। ও পাশেই ছিল, এসে সব শুনে তখনই এলাকার মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে। তিনি টুকটাক কবিরাজিও করতেন। যাওয়ার পর সে আমরা কিছু বলার আগেই বুঝে ফেলে, আর তারপর আমাদের কাছ থেকে সবকিছু জেনে যেটা বলে তা হলো আমাদের ক্ষতি করার জন্য কুফরি করা হয়েছে, যার জন্য 3টা জিন চালান দেয়া হয়েছে, এবং এই জিনের কারণেই এই সমস্ত ক্ষতি হচ্ছে। তাকে অনেকবার জিজ্ঞেস করেছে যে কে এই কুফরি করেছে, কে এই কালো জাদু করেছে, কিন্তু তিনি বলতে রাজি হননি। এরপর ওই দিন আমরা টাঙ্গাইল চলে যাই। ওখানে আমার আব্বু একজন নাম করা কবিরাজের কাছে আমাকে নিয়ে যান। আমাকে ঝাড়ফুঁক করে একটা তাবিজ দেন তিনি, পাশাপাশি আমার বাসা বন্ধের জন্য দোয়া দিয়ে দেন। আমি তারপর চুল কেটে ফেলি। আল্লাহর রহমতে ধীরে ধীরে স্বাভাবিক হই, কিন্তু সম্পূর্ণ সুস্থ আজও হতে পারিনি। এখন সামনাসামনি আর কিছু না দেখলেও বা না শুনলেও মাঝে মাঝে বাসার বিভিন্ন জায়গায় রক্ত পড়ে থাকে। দেয়ালে ছিটা ছিটা রক্তের দাগ দেখা যায়। কথাটা অদ্ভুত হলেও এটাই সত্যি। এবং এখন আমি আর একা একা রুমে ঘুমাতে পারি না। আমাকে একা ঘুমালেই ওই জিনিসটা বুকের ওপর এসে চেপে ধরে। তারপরে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনার পর জানতে পারি কারা এসব করেছিল। তারা আমাদের পাশাপাশি আমার আব্বুর জন্য বান মেরেছিল। তারা বাইরের কেউ নয়, আমাদেরই পরিবারের একটা অংশ। আমার জন্য দোয়া করবেন। যদি ভালো লাগে আমার ঘটনা তাহলে শেয়ার করবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব, আজকের মতো বিদায় নেব। ফিরে আসবো আবারও 1 সপ্তাহ পরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ফেসবুকের সাথে সংযুক্ত হতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। শুনতে পাচ্ছেন শব্দটা?
রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং আপনারা জানেন যে 5 বছর পূর্ণ করেছে ভূত.com। এই যাত্রা সম্ভব হয়েছিল আপনাদের জন্য, এবং এতদূর পর্যন্ত যে আমরা অতিক্রম করতে পেরেছি সেটাও আপনাদেরই ভালোবাসার কারণে। যখন প্রকৃতিতে বসন্ত এবং যখন অমর 21-এর বইমেলায় সরগরম পুরো শহর, পুরো দেশ, ঠিক সেই সময় ভালোবাসা দিবসে আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রা। আশা করছি সেই যাত্রা সামনে অব্যাহত থাকবে। কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। এবং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই ঘটনাটি পাঠিয়েছেন আমার খুবই পছন্দের একজন স্টোরি টেলার। সুতরাং আপনারা সেই নামটা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। আপাতত যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। কিছু ঘটনা থাকে যেগুলো ঘটার পরে এটার কোনো কারণ বা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। কারো সাথে ঘটার কোনো কারণ বা ঘটার সাথে কোনো যোগসূত্রও থাকে না, কিন্তু ঘটনাগুলো তার জীবনে ফেলে রেখে যায় অনেক বড় ভয় আর হাজারো রহস্যের মায়াজাল। আমি তানভীর তুষার, ভূত.com-এর মডারেটর এবং অফিসিয়াল স্টোরি টেলার। ভূত.com-এর বার্থডে এবং ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় লিসেনার এবং রাসেল ভাই আপনাকে। আমাকে বরাবর আদিম এসব ঘটনা খুব টানে। আমি খুঁজে বেড়াই গ্রামগঞ্জের প্রতিটি ভৌতিক অভিজ্ঞতা। তারই ধারাবাহিকতায় একটা ঘটনা আমার কাছে আসে, যেটা আজ শেয়ার করতে চলেছি। এখানে আমি একটু বলে রাখি যে গ্রামের ঘটনার সম্পর্কে আপনাদের আগ্রহ অপরিসীম এবং সবসময় বলেন গ্রামের ঘটনা শুনতে চাই। আসলে সত্যি কথা বলতে, নাগরিক জীবনে আমরা থাকতে থাকতে মিস করি সেই গ্রামীণ জীবনকে, এবং সেই জায়গাগুলো যেমন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের টানে, সেইখানকার রহস্য আমাদের টানে। হয়তো সে কারণেই আমরা গ্রামীণ ঘটনাগুলো শুনতে চাই। লিখছেন তানভীর তুষার। ঘটনাটি যে সময়ে, সেই সময়ের সাল ঠিক মনে নেই। তখনও দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নি। গ্রামীণ জীবনে তখনও শহুরে ছোঁয়া তো দূরে থাক, সবকিছুই যেন এক একটা অতি গল্প বা মানুষের কল্পনা বলে চালু ছিল। গ্রামের মানুষগুলো তখন কৃষিকাজ করেই তাদের জীবন কাটিয়ে দিচ্ছিল, যেন বাইরের দুনিয়ার সাথে তাদের নির্মল শান্তির কোনো যোগসূত্রই নেই। তেমনি একটা সময়ে শহরে পড়তে আর কাজের খোঁজে আসেন রিপন। যদিও তার শহরে আসাটা খুব সুখকর ছিল না। কিশোর বয়সে শহরে নানান গল্প আর চাকচিক্যের কথায় প্রায়ই কল্পনায় হারিয়ে যেত সে। প্রায়ই চলে আসতে চাইতো শহরে। একদিন বাবার সাথে প্রচণ্ড রকমের ঝগড়া করে রাগে অভিমানে সিদ্ধান্ত নেয় সে চলেই যাবে শহরে। ভোরের আলো ফোটার সাথে সাথে রিপন পৌঁছে যায় শহরে। সে সময়ে কেউ হারিয়ে গেলে বা কোথাও না বলে চলে গেলে তার খোঁজ পাওয়া খুব কঠিন ব্যাপার ছিল। হয়তো রিপনকেও অনেক খুঁজেছে তার বাবা মা, কিন্তু তার সঠিক খোঁজ হার তারা পায়নি। এভাবে কেটে যায় কয়েক বছর। শহরে এসে কিশোর থেকে যুবক বয়সে তখন রিপন, কিন্তু শহর তাকে টানে না। এতগুলো বছরে গ্রাম কেমন আছে, বাবা মা কেমন আছে, সেই সবই মনে ঘোরে তার। সিদ্ধান্ত নেয় হার না, সে সেই নির্মল গ্রামেই ফিরে যাবে। অনেক হয়েছে। মোটামুটি সব কিছু গুছিয়ে বের হয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। পথটা খুব বেশি যে কাছে তা নয়, তাকে ট্রেনে চড়ে যেতে হবে অনেকটা। তারপরে যদি ভাগ্য ভালো হয় তবে একটা গরুর গাড়ি জুটতে পারে কপালে। এরপরে ছোট নদী পার করে কাটা বনের মাঝে দিয়ে মাইল 5 হাঁটা পথ। রিপন যখন শহরকে বিদায় দিয়ে ট্রেনে উঠল, সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। ট্রেনের জানালা দিয়ে লাল সূর্যের আভা পড়েছে তার কোলে। সেই সময়ে লাইনের পাশে তেমন কোনো ঘর বাড়ি ছিল না। দুধারে মাঠ, বন, এই সবই ছিল বেশি। আর স্টেশনগুলোও তেমন ছিল লোকালয় থেকে দূরেই। হয়তো কয়েকটা দোকানপাট ছিল টিনের স্টেশন ঘরটাকে ঘিরে। দেখতে দেখতে সূর্য ডুবে গেল কোনো এক ছুটে চলা বনের গাছের আড়ালে। একটু পরেই ঘিরে আসলো অন্ধকার। ট্রেনের ভেতর থেকে তখনও জঙ্গলে দেখা যাচ্ছে জোনাক পোকার মিটমিটে আলো। ট্রেনে লোকজন খুব একটা নেই, যারা আছে তারা অনেকেই ক্লান্তিতে ঝিমোচ্ছে। চোখটা একটু লেগে এসেছে। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থামলো। রিপনের ঘুমটা ভেঙে গেল। উঠে দেখলো প্রায় বেশিরভাগ লোক নেমে যাচ্ছে এই স্টেশনে। তার স্টেশন আরও 3 স্টেশন পরে। তার আগেই গাড়ি প্রায় ফাঁকা।
এখন যে রাত কয়টা তা দেখার কোনো উপায় নেই। তখনকার সময়ে ঘড়ি ছিল হারেক দুর্লভ বস্তু। কৃষকরা সূর্যের ওপরে নির্ভর করেই তাদের বেশিরভাগ কাজ চালিয়ে নিত। স্টেশন যখন ছাড়ল তখন দূর আকাশে চাঁদের দেখা পাওয়া যাচ্ছে। চারপাশে ঘন কালো অন্ধকারটা আর নেই। কেমন আবছা আলো আর ছায়া যেন খেলা করছে বন জঙ্গলের মাথায় মাথায়। রিপন যখন স্টেশনে এসে নামলো তখন সময় না দেখলেও বোঝা যাচ্ছে প্রায় মধ্যরাত। গ্রামে সে সময় সন্ধ্যা পার হলেই সব লোক বাজার থেকে ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ত, আর এমন মধ্যরাতে কেউ থাকবে এটা আশা করাও বোকামি। রিপন যখন স্টেশনে নামলো পুরো ট্রেন থেকে তার সাথে মনে হয় 10-12 জন নামলো। মনে হয় নতুন বিয়ে করা জামাই বউ আর তাদের সাথে দুজন লোকও নামলো। স্টেশনে টিম টিম করে তখন কেরোসিনের কুপিবাতি জ্বলছে। স্টেশনের দুপাশে বিশাল সব গাছের সারি, পেছনে বিস্তৃত ফসলের জমি, আর তার মাঝে এঁকে বেঁকে চলে গেছে কাঁচা রাস্তা। এতগুলো বছর পরেও খুব একটা পরিবর্তন হয়নি স্টেশনের, শুধু কয়েকটা দোকান বেড়েছে মাত্র। রিপন স্টেশন থেকে নামতেই দেখল সামনে একটা গরুর গাড়ি দাঁড় করানো। নতুন বিয়ে করা সেই পরিবারটি নিয়ে গরুর গাড়িতে উঠে বসল। সাথে সাথে গরুর গাড়ি ঘন্টা বাজিয়ে ক্যাঁচ ক্যাঁচ করতে করতে চলতে শুরু করলো। রিপনের সাথে আরও যে কয়েকজন লোক নেমেছে ট্রেন থেকে, তারা নিজেদের মাঝে গল্প করতে করতে স্টেশনের ডান দিকে বাঁক নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। রিপনকে যেতে হবে সোজা, কিন্তু সে একা, তার সাথে কেউ নেই। চাঁদের আলো যেহেতু আছে তাই সাহস করে বের হয়ে পড়ল রিপন। সোজা সামনের দিকে হাঁটছে সে। দুপাশে ফসলি জমির মাঝে দিয়ে রাস্তায় এঁকে বেঁকে চলে গেছে সামনের দিকে। মৃদু একটা বাতাস এসে লাগছে শরীরে। এতদিন পর গ্রামে এসে বেশ ভালোই লাগছে তার। এভাবে যখন প্রায় অনেকটা পথ সে হেঁটে এসেছে তখন সামনে একটা বাঁশঝাড়ের মাথায় উঁকি দিচ্ছে চাঁদ। রাস্তাটা একটা বাঁক নিয়েছে বাঁশঝাড়ের ভেতরে গিয়ে। রিপন সেই বাঁক পার হতেই পেছনে টুংটাং শব্দ শুনতে পেল। সে কিছুটা তফাতে দাঁড়িয়ে পেছনে তাকাতেই দেখল একটু দূরে একটা কিছু তার দিকে এগিয়ে আসছে বাঁক পেরিয়ে। শব্দটা আরও বাড়তে লাগলো, সাথে যুক্ত হলো ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। কেমন একটা গা ছমছমে অস্বস্তি হতে লাগলো রিপনের। পেছন থেকে শব্দটা আরও কাছে আসার সাথে সাথে সে দেখল বেশ পুরনো একটা গরুর গাড়ি। সে একটু অপ্রস্তুত হয়ে রাস্তার এক পাশে সরে দাঁড়ালো। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে গরুর গাড়িটা তার পাশে এসে দাঁড়ালো। বেশ বড় বড় দুইটা সাদা গরুর সাথে লাগানো পুরনো বাঁশের ডালা দেওয়া একটা গাড়ি, তবে অন্য গাড়ির মতো ছুঁই দেওয়া আছে, কিন্তু সেটা একটু পেছনের দিকে। গাড়িটি রিপনের পাশে এসে থেমে গেল। গাড়িতে বসা গাড়োয়ান, মানে যে লোকটি গাড়ি চালাচ্ছিল, সে বলল, এই ছেলে, তোকে তো এ পথে আগে দেখিনি, এত রাতে এই পথে তুই কই যাস? এবার ভালো করে লোকটার দিকে তাকালো রিপন। চাঁদের আলোয় বেশ বোঝা যাচ্ছে তাকে। বেশ ফর্সা মতন চেহারা, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি আর গোঁফ, পরনে একটা হাফ হাতা পাতলা সাদা গেঞ্জি। কিন্তু লুঙ্গির দিকে তাকিয়েই চমকে যেতে হলো। লাল পেরে কালো চাদরের মতো কিছু একটা পেঁচিয়ে পড়া। তা চাঁদের আবছা আলো আর অন্ধকারে মিশে যেন আরও বেশি কালো হয়ে গেছে। রিপন কিছুটা অপ্রস্তুত হয়ে তার গ্রামের নাম বলে বলল সে সেখানে যাবে। লোকটি যেন কিছুটা গম্ভীর হয়ে জবাব দিল, তা এ পথে কেন তুই? যে গ্রামের কথা বলছিস সেটা তো এ পথে নয়। তবে ভিতর দিয়ে একটা রাস্তা আছে বটে, কিন্তু এটা জঙ্গল, সেটা কি তুই জানিস? রিপন জানে এ জঙ্গলের কথা। ছোটবেলায় পাড়াগায়ে অনেক শুনেছে ছোট নদীর পাশ ঘেঁষে একটা দুর্ভেদ্য জঙ্গল আছে, আর সেটা নিয়ে অনেক লোককথাও প্রচলিত আছে। কিন্তু এতগুলো বছর শহরে কাটিয়ে এখন এগুলোকে শুধু তার গাল গল্প বলেই মনে হয়। রিপন বলল, আমি আসলে শহরে থাকি তো, অনেক বছর পরে আসলাম। ভাবলাম এদিক দিয়েই তাড়াতাড়ি হবে, তাই এই পথে নামলাম। সামনে যে একটা জঙ্গল আছে জানি, আর ছোটবেলায় অনেক কথাই শুনেছি, কিন্তু এগুলো ঠিক নিজেকে এখন আর বিশ্বাস করাতে পারি না। আমার শুধু ভয় হয় হিংস্র জন্তু জানোয়ার নিয়েই। লোকটা তার এই কথা শুনে হঠাৎ হা হা করে হেসে উঠল। সে হাসিতে যেন রিপনের বুকটা ধক করে কেঁপে উঠল। সেই হাসিতে যেন লুকিয়ে আছে এক ভয় আর অতি প্রাকৃত এক অজানা বিষয়। লোকটি বলল, আমিও গাড়ি নিয়ে ওই পথেই যাব। আমার গাড়িতে উঠে তুই জঙ্গলটা পার হয়ে নেমে যেতে পারবি। উঠে আয় আমার পাশে। রিপন ভেবে দেখল এই রাতে
একা একা হেঁটে যে অযথা জঙ্গলের কোনো প্রাণীর মাঝে না পড়ে এই গাড়িতে করে জঙ্গল পার হয়ে নেমে যাওয়াই ভালো। সে আর কিছু চিন্তা না করে উঠে পড়ল গরুর গাড়ির সামনের একটা অংশে। গরুর গাড়ি তখন রাস্তার আঁকাবাঁকা পথ দিয়ে টুংটাং শব্দ করে ছুটে চলেছে, সেই সাথে যোগ হয়েছে চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ। লোকটি সামনের দিকে তাকিয়ে রিপনকে প্রশ্ন করল, এই জঙ্গলের নাম কি তুই জানিস? আর লোকমুখে যে সমস্ত কথা প্রচলিত আছে তা কি তুই বলতে পারবি? রিপন আমতামতা করে বলল, এ ব্যাপারে তো এত কিছু জানা নেই, শুধু জানতাম এ বড় ভয়ানক জঙ্গল। তবে রিপন গাড়িতে ওঠার পরে একটা জিনিস খেয়াল করলো, এতক্ষণ হেঁটে আসার সময় সে রাতের পোকামাকড় আর পাখির যে শব্দ শুনতে পাচ্ছিল তা এখন আর পাচ্ছে না। চারপাশে এত ঘন জঙ্গল থাকার পরেও সবকিছু যেন কেমন নিস্তব্ধ হয়ে গেছে। মনের মাঝে একটু শঙ্কা তৈরি হতে শুরু করলো তার। এমন ঘটনা তো এ জীবনে আর কখনো দেখেনি সে। এসব ভাবতে ভাবতে এই গাড়িতে থাকা সেই গাড়োয়ান গরু দুটিকে হালকা করে পিঠে মারতেই তারা রাস্তা ছেড়ে জঙ্গলের মাঝে হাঁটা শুরু করলো। রিপন তো এই পথ দিয়ে কোথাও যায়নি কখনো। সে কিছুটা ভয় পেয়ে গাড়িতে থাকা লোকটিকে বলল, আপনি এই পথে গাড়ি নামিয়ে দিলেন কেন? এটা তো জঙ্গলের ভেতরের দিকে গেছে। গাড়োয়ান একটা অট্ট হাসি দিয়ে বলল, কেন, এই পথে তাড়াতাড়ি হবে। আর মরা নিয়ে কি ঘোর পথে যাওয়া যায়? মরা তো পচে গন্ধ বের হবে। তা বোধহয় এতক্ষণে গন্ধ ছড়ালো বলে। রিপন এই কথার কিছুই বুঝতে পারল না, কিন্তু সে এটা বুঝতে পারল সে হয় কোনো উন্মাদ পাগলের পাল্লায় পড়েছে, না হলে কোনো ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে তার সাথে। রিপন ভয়ে ভয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, মরা মানে? এই জঙ্গলে রাত্রেবেলা লাশ আসবে কোথা থেকে? আপনি অযথা আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না দয়া করে। লোকটি আবার হেসে বলল, বুঝছেই তো আছিস লাশের পাশে, ওই যে পেছনে ছই, তার মাঝেই তো আছে মরা, গলা কাটা মরা। সে এক যজ্ঞের বলি কি না, এখন তো মরার উপরে বসে এই গহীন জঙ্গলে যজ্ঞ করতে হবে। হে তন্ত্র সাধনের অতি প্রাচীন একটা প্রথা। মরা পচে গেলে তো আবার একটা গলা কাটা মরার দরকার হবে। রিপন এবার বুঝতে পারল এই গরুর গাড়িতে তাকে উঠিয়ে নেওয়ার আসল রহস্য তাহলে এটাই। কিন্তু ততক্ষণে আর কিচ্ছু করার নেই। গরুর গাড়ি যে এত জোরে ছুটতে পারে, তাও আবার রাতের অন্ধকারে এই দুর্ভেদ্য জঙ্গল ভেদ করে, তা তার জানা ছিল না। গাড়ি থেকে লাফ দিয়ে হয়তো অন্ধকারে গাছে ধাক্কা খেয়ে প্রাণটা চলে যাবে তার। রিপন কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। এদিকে ভয়ে তার গলা শুকিয়ে আসছে। জঙ্গলের সব কিছু আজ নিশ্চুপ, কোনো শব্দ যেন কোথাও নেই, সবকিছু যেন মৃত। এর মাঝে রিপন দেখল সামনে একটা জায়গায় আরো ঘন কালো অন্ধকার। হঠাৎ গরুর গাড়ির চাকা সেখানে কিছু একটার সাথে সজোরে ধাক্কা খেল, আর ঠিক সেই সময়ে গাড়ির ছইয়ের মাঝ থেকে একটা কিছু ছিটকে এসে পড়ল তার কোলে। হাতে একটা লোমশ ভেজা চিটচিটে কিছু অনুভব করলো সে। ঠিক তখনই জঙ্গল ফুঁড়ে বেরিয়ে এলো একটা ফাঁকা মাঠ, আর ফাঁকা মাঠের সেই অবারিত জ্যোৎস্নার আলোয় রিপন দেখল তার হাতে আর কিছুই নয়, এটা একটি মানুষের কাটা মাথা, যা এখনো চোখ খোলা অবস্থায়, জিহ্বা বের করা অবস্থায় আছে তার দিকেই তাকিয়ে। ভয়ে যেন কাঠ হয়ে গেল রিপন। শরীর যেন ঘেমে, হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসতে চাচ্ছিল তার বুক চিরে। সে প্রচণ্ড একটা চিৎকার দিয়ে কাটা মাথাটা সেই গাড়োয়ানের দিকে ছুটে ফেলে গাড়ি থেকে দিল এক লাফ। তার শুধু অনুভব হলো সে কিছু ছোট ঘাসের মাঝে গড়িয়ে ছেঁচড়ে চলে গেল অনেকটা, আর গাড়িটা দ্রুত গতিতে মাঠের পরের জঙ্গলের ভেতর দিয়ে অন্ধকারে মিশে গেল। এরপরে তার আর কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফিরল তখনও গায়ে ঠান্ডা হিমেল বাতাস অনুভব করছে সে। উঠে বসতে গিয়ে হাত পায়ে ব্যথা অনুভব করল। এখনো সেই অন্ধকারেই শুয়ে আছে কোনো এক জঙ্গলের খোলা মাঠের মাঝে। কিছুক্ষণ চেষ্টার পর সে উঠে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে দেখল গহীন এক জঙ্গলের মাঝে যেন এক টুকরো ফাঁকা জমি, আর গাছের জন্য মনে হচ্ছে চারপাশের ঘন অন্ধকার যেন গিলে ফেলতে চাইছে তাকে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই ঘন জঙ্গলের মাঝে এসেও জঙ্গলের চিরাচরিত কোনো শব্দই তার কানে আসছে না। চারপাশে সবকিছু কেমন নিস্তব্ধ। কোনো নিশাচর পশু পাখির শব্দ এখন পর্যন্ত কানে আসছে না, যেন এক নিস্তব্ধ মৃত্যুপুরী। ঝিঝি পোকাও যেন আজ ভয়ে চুপ করে লুকিয়ে পড়েছে কোনো এক
অজানা আশঙ্কায় রিপন উঠে দাঁড়ালো, শরীরে লেগে থাকা সমস্ত ধুলা ঝেড়ে ফেলল। কিন্তু এবার কি করা যায়? কোন দিকেই বা যাওয়া যায়? এমন জঙ্গলে যেখানে দিনে সেই পথ হারিয়ে যাওয়ার কথা, সেখানে কি করে এত অন্ধকারে সে পথ খুঁজে পাবে? চারিদিকে ঘুরে কয়েকবার ভয়ার্ত গলায় চিৎকার করে রিপন ডাকলো, কেউ কি কোথাও আছেন? কেউ আছেন এখানে? এখানে কি কেউ থাকে? অবাক করা ব্যাপার হলো, সে চারপাশে ঘুরে এতগুলো ডাক দিল, সেই ডাক প্রতিধ্বনিত হলো, কিন্তু তার শব্দ শোনা গেল না। মনে হলো তার ডাক এই ফাঁকা মাঠের বাইরে কোথাও গিয়ে যেন মিলিয়ে গেল হাওয়ায়। না, আর তো এইভাবে থাকা যায় না। মাঠের মাঝ দিয়ে হাঁটতে শুরু করলো রিপন। মাঠ পেরিয়ে ঘন জঙ্গলে ঢুকে রিপন হাঁটতে লাগলো শুকনো পড়ে থাকা পাতার উপর দিয়ে। হেঁটে যাচ্ছে সে, এমন সময় মনে হলো কানের পাশ দিয়ে ফিসফিসিয়ে কি যেন অনেক দ্রুত চলে গেল সামনে। শব্দটা এত দ্রুত চলে গেল যে ফিসফিসানি ছাড়া আর কিছুই বোঝা গেল না। ভয়ে ভয়ে হাঁটতে লাগলো সে। অন্ধকারে কয়েকবার বড় গাছের সাথে ধাক্কাও লাগলো তার। সে হাত দিয়ে হাতড়ে চলেছে আস্তে আস্তে। ঠিক এমন সময় মনে হলো কোথা থেকে যেন ভেসে আসছে জোরে জোরে কিছু পড়ার শব্দ, কিন্তু শব্দটা কই বা কত দূর থেকে আসছে তা ঠিক বোঝা যাচ্ছে না। রিপন সাবধানে শব্দটা অনুসরণ করতে শুরু করলো, কিন্তু 5 মিনিট যাওয়ার পরে শব্দটা আচমকা থেমে গেল। না, ভারী বিপদে পড়ে গেল তো। লাইট জাতীয় কিছু না আনার জন্য নিজের উপরে প্রচণ্ড রাগ হলো তার। আর স্টেশনে বাকিটা রাত কাটিয়ে দিলেই এমন কি ক্ষতি হতো? নিজের উপরে এমন রাগ আর বিরক্তি নিয়ে হাঁটতে হাঁটতে সে হঠাৎ খেয়াল করলো তার সামনে দূরে একটা আলোর বিন্দুর মতো কিছু আভা দেখা যাচ্ছে। রিপন হাঁটার গতি কিছুটা বাড়িয়ে আলোর দিকে যেতে লাগলো। আলো যত কাছে এগিয়ে আসছে তত সেটা দীপ্তিমান হয়ে উঠছে। একটু পরেই দেখা গেল সেটা কুপিবাতি থেকে জ্বলা একটা আলো। মানুষের বসতির কথা ভেবে সে আরো দ্রুত এগোতে লাগলো। কাছে যেয়ে দেখলো, হ্যাঁ ঠিক, এটা একটা মানুষের বসতি। একটা ছোট্ট বাজারের মতো এলাকা, চারপাশে ঘন জঙ্গল আর মাঝে একটু ফাঁকা জায়গায় এতগুলো বাড়ি। বেশ অবাক করা ব্যাপার। রিপন সেখানে প্রবেশ করলো ঠিক, কিন্তু চারপাশে কেউ যেন তার দিকে তাকিয়েও দেখছে না। আশেপাশে সব খড় আর পাতা দিয়ে বানানো ঘরের দেয়াল, অনেকটা খোলা। বাজারে যেমন দোকান থাকে তেমন। অনেক লোক সেগুলোতে বসে নিজের মনে কি সব কথাও বলছে, কিন্তু কেউ তেমন স্পষ্ট করে কিছু বলছে না। রিপন এগিয়ে গেল একটা পিচ্চি মেয়ের দিকে। কাছে যেয়ে বলল, আচ্ছা, এখান দিয়ে একটা গ্রামের রাস্তা চলে গেছে, আমাকে কি বলতে পারো গ্রামটা কোথায়? মেয়েটি রিপনের দিকে তাকিয়ে বলল, সামনে সব বাড়ি পার হয়ে গিয়ে একটা নদী পাবেন, সেখানে দেখবেন নৌকা আছে, আর সেই নৌকায় করে সামনে নদী পার হয়ে গেলে দেখবেন একটা বড় বাজার আছে, তারপরে সেই গ্রাম। রিপন খেয়াল করে দেখল মেয়েটাকে দেখে বা এখানকার লোকজনকে দেখে কেমন যেন অন্য অঞ্চলের মানুষ মনে হচ্ছে। আদিবাসীদের মতো চেহারা অনেকের, মনে হচ্ছে কোনো যাযাবর টাইপ লোকজনেরা। রিপনের দিকে যেন কারো খেয়াল করার সময় নেই। সে একে একে পেরিয়ে গেল সবগুলো বাড়ি। এরপরে সত্যিই দেখল সামনে গাছের সারির পরে একটা নদী, আর সেখানে ঘাটের মতো কিছু একটা গাছের গুড়ি দিয়ে করা। সেখানেও কিছু লোকের জটলা দেখতে পেল সে। কাছে গিয়ে জানতে পারল এখানে যে নৌকা থাকার কথা সেটা চলে গেছে অনেক আগেই, এখন আবার নৌকা আসবে 1 সপ্তাহ পর। এদিকে বেশ চিন্তায় পড়ে গেল রিপন। এই রাতে সে কাউকে চেনে না, জানেও না, কিন্তু কি করা যায়? কিছু সময় চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নিল যাই হোক না কেন সে নদীর পাড় ধরে হাঁটতে শুরু করবে। বাজার পর্যন্ত এমন করেই চলে যাওয়া যাবে, এই ভেবে নদীর এক পাশ ধরে হাঁটতে শুরু করলো রিপন। কিছু দূর গিয়ে একটা সমস্যা দেখা দিল। নদীর পাড় তখন আস্তে আস্তে অনেক উঁচু হয়ে যাচ্ছে, আর নিচে প্রচুর পরিমাণে কাদা, সেই সাথে কাশফুলের গাছের জন্য হাঁটাও যাচ্ছে না। বাধ্য হয়ে তার নদীর পাড় থেকে একটু ওপরে উঠতে হলো। ওপরে উঠেই তার খেয়াল হলো কিছু একটা তার পিছু পিছু আসছে। কাশফুলের গাছের মাঝে পেছনে কারো হেঁটে আসার শব্দ পেয়ে সে পেছনে তাকাতেই দেখে একটা কুকুরের মতো কিন্তু বিশাল ছায়ামূর্তি তার পিছু নিয়েছে। ভয়ে আরো দ্রুত হাঁটা দিল রিপন, কিন্তু ততক্ষণে সে খেয়াল করলো সেম আরো কিছু ছায়ামূর্তি তাকে চারপাশ থেকে ঘিরে ধরে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে হাঁটতে শুরু করেছে। একটু পরে তাকে আরেকটু ভীত করতেই যেন চারপাশ থেকে ভেসে আসতে লাগলো গড় গড় রাগান্বিত শব্দ। শব্দ শুনে স্পষ্টই মনে হলো এগুলো কুকুর ছাড়া আর কিছু নয়। আর
সেই কুকুরের গোঙানি যেন নদীর পাড়ের নিস্তব্ধতা আরো ভয়ানক করে তুলছে। রিপন আরো দ্রুত হাঁটতে শুরু করলো, যেন দৌড়ের মতো করে। কিন্তু সামনে যেতেই নজরে এলো একটি কুকুর। ছায়ামূর্তি ভেঙে যেন সে এখন পরিপূর্ণ এক শয়তান, কারণ এমন বিশাল দেহি কালো লোমশ কুকুর ইহজগতে আর হতে পারে না। কুকুরের চারপাশ ঘিরে যেন একটা কালো আভা, সারা শরীরে বড় বড় কালো রুমের মাঝে দুই চোখ যেন আগুনের মতো দপদপ করে জ্বলছে, আর মুখ থেকে ঝুঁকে রয়েছে বিশাল এক জিহ্বা। ভয়ে রিপনের হাত পা যেন অসাড় হয়ে গেল। তবে কি এই নদীর পাড়েই আজ এই জীবনের সমাপ্তি? জীবনের শেষ শক্তি দিয়ে লড়তে চায় সে। যা আছে আজ কপালে, সোজা নদীর পাড় ধরে দৌড়াতে শুরু করলো সে। পেছনে যেন আরো অনেক দৌড়ের শব্দ আর সেই গড়গড় গড়গড় আওয়াজ। একটু দূরে দৌড়ে রিপন দেখল নদীর পাড়ের এখানে দিয়ে আর যাওয়া সম্ভব নয়। সে পাশের কাশবন দিয়ে ডান দিকে দৌড়াতে শুরু করলো। কিছু দূর গিয়ে আবার শুরু হলো বড় বড় গাছে ঘেরা সেই দুর্ভেদ্য জঙ্গল। তার মাঝে দিয়ে আবছা অন্ধকারে আবারও অনিশ্চয়তার দিকে যাত্রা। পেছনে কুকুরগুলোর শব্দ তখন আর পাওয়া যাচ্ছে না। পায়ের নিচে শুকনো পাতার একটা মচমচ শব্দ শুধু। এবারও যেন একটা অদ্ভুত ব্যাপার। এত বড় বন, তারপরেও এত নিস্তব্ধ, কোনো পশু বা পাখির শব্দ পর্যন্ত নেই। যেন কিসের ভয় আজ সবাই চুপ। আবার আস্তে আস্তে হাঁটতে শুরু করলো রিপন। আবারও সেই গ্রামের মতো দূরে একটা আলোর বিন্দু দেখা দিল। রিপন এবার দেখতে পেল এবারও একটা গ্রাম আছে ভেবে দ্রুত হাঁটা দিল রিপন। যতই আলোটার কাছাকাছি এগিয়ে যাচ্ছে সে, ততই যেন স্পষ্ট হয়ে উঠছে এক সারি আলো। কিছু দূর পর পর একটা সমান লাইন ধরে এগিয়ে চলেছে আরো গভীর জঙ্গলের দিকে। রিপন যখন সেই আলোটার কাছে পৌঁছালো, তখন সে দেখল এটা একটা বাঁশের মশাল। সেই সাথে একটা মাটির হাঁটা পথ ধরে অনেকগুলো মশাল এগিয়ে গেছে আরো সামনের দিকে। রিপন সেই মশালের পাশে হাঁটা দিয়ে আরো গভীর জঙ্গলের ভেতরে যেতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পরে রিপন দেখল সামনে একটা পোড়ো মন্দির। তার চারপাশে জ্বলছে অসংখ্য মশাল। মন্দিরের দেয়ালে জমেছে শ্যাওলার আস্তরণ, আর কিছু ফেটে যাওয়া জায়গায় বট অশ্বত্থের গাছ। তবে দেখে মনে হচ্ছে এখানে মানুষ বাস করে। রিপন চারপাশ ভালো করে দেখতে লাগলো। এর মাঝেই সেই ভাঙা মন্দিরের সামনের দরজা খুলে বের হয়ে আসলো একজন পৌর পুরোহিত টাইপের লোক। তার পরনে কমলা রঙের ধুতি আর গায়ে জড়ানো একটি সাদা চাদর। সেই সময় ঘরের ভেতর থেকে আরও বের হয়ে আসলো জনচারেক লোক। তাদের সবার পরনে সাদা ধুতি ও সাদা চাদর। রিপনকে দেখে সেই পৌর লোকটি শান্ত গলায় বলল, তুমি এত রাতে এখানে কিভাবে? এই যে গহীন জঙ্গলের মাঝে তো দিনেও কেউ আসে না, আর এই রাতের বেলায় তুমি এখানে এসেছো? রিপন তখন মোটামুটি সবকিছু খুলে বলল। লোকটি বলল, আজ এমন একটা তিথি, যে তিথিতে অনেক তন্ত্র সাধক তাদের পরিপূর্ণ দীক্ষা নিতে আসবে। হাজির করবে নানান শক্তিশালী শয়তানকে। দেখছো না, আজ কোনো ঝিঝি পোকা পর্যন্ত ডাকছে না। তুমি আজ এই গভীর জঙ্গলে এসে বিরাট ভুল করেছ। আজ এখানে তুমি অনেক কিছুই দেখবে যার সাথে বাস্তব দুনিয়ার কোনো মিল নেই। রিপন এখন কি করবে ভেবে পায় না। সে লোকটিকে বলে, আজকে রাতটুকু এখানে থেকে কাল সকালেই চলে যাব। লোকটি এবার কিছুক্ষণ ভেবে গম্ভীর মুখে জানায়, তুমি বা আমরা চাইলেও আজ তোমাকে এখানে রাখতে পারবো না। তোমাকে আজ রাতের মধ্যে এখান থেকে চলে যেতে হবে। যতটা পারো এই গহীন জঙ্গল থেকে দূরে চলে যাও। তুমি নদীর পাড়ে যে কুকুরগুলো দেখেছো, তারা তোমাকে আবার টেনে নিয়ে এসেছে এই গহীন অরণ্যে। তারা চায় তুমি আবার এখানে আসো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল থেকে বের হয়ে কোনো নদী বা রাস্তায় যেয়ে লোকালয়ে ফিরে যাও। সময় খুব কম। লোকটি একটি মশাল তুলে রিপনের হাতে দিয়ে বলল, এই যে সোজা পথটা চলে গেছে, মশাল নিয়ে এই সোজা পথ ধরে চলে যাও। ওখানে গেলে মানুষের দেখা পেতেও পারো, বা নদী পার হয়ে চলে যাবে। তবে এই পথ দিয়ে গেলে হাতের বাম পাশে একটা পুরাতন শ্মশান পাবে। সেটার ভেতরে যাবে না, সেটা থেকে যতটা সম্ভব দূরে থাকবে। রিপন আর কিছু না বলে মশাল হাতে নিয়ে তাদের দেখানো পথ ধরে জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করলো। কিছু দূর গিয়ে সেই রাস্তা ধরে লাগানো মশালের সারি শেষ হয়ে গেল। হাতের মশালটা উঁচু করে ধরে হাঁটতে হাঁটতে সে হাঁটা পথটা মিশে গেল দুর্ভেদ্য জঙ্গলে। হাতের বাম পাশে তখন একের পর এক ছোট ছোট ক্ষয়ে যাওয়া দেয়াল চোখে পড়ল তার। দেয়ালগুলো পার হয়ে সামনে এগোতেই দেখল একটা বিশাল অশ্বত্থ গাছের নিচে ছোট একটা আগুনের কুণ্ডলি জ্বলছে। হঠাৎ কোথা থেকে একটা দমকা বাতাস এসে দপ করে তার মশালটা নিভিয়ে দিল।
আবারও ঘন কালো অন্ধকার ঘিরে ধরল তাকে। সে ভাবল আগুনের কুণ্ডলি থেকে আবার মশালটা জ্বালিয়ে নিয়ে আসবে। মশালটা জ্বালানোর জন্য সে কিছুটা সামনে এগোতেই দেখল চারপাশে অসংখ্য চড়ুই পাখি মরে পড়ে আছে। আর একটু এগোতেই রিপনের যেন শরীরের শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের হিম শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল। গাছের নিচে সেই কুণ্ডলি পাকানো আগুনের সামনে চোখ বন্ধ করে একটা কাটা মাথা লাশের ওপরে পদ্মাসনে বসে আছে সেই গরুর গাড়িতে দেখা বৃদ্ধ লোকটি। আর আগুনের সামনে কিছু লাল সিঁদুরের আঁকিবুকির মাঝে কাটা মাথাটা আছে। তখনও সেই কাটা মাথাটা চোখ খুলে রেখেছে, আর লোকটি বিড়বিড় করে কি যেন সব উচ্চারণ করছে আপন মনে। রিপন বুঝতে পারল সে ভুল করে ফেলেছে। সে না চাইতেও তার সেই পুরোহিতের নিষেধ করা শ্মশানের মাঝেই সে চলে এসেছে। এবার তাহলে আর নিস্তার নেই। ভয়ে যেন তার পা উঠছে না মাটি থেকে। নিজের মনেই তখন খুব করে যাচ্ছে যেন এখানেই জ্ঞান হারায়। এই সব কিছু আর সে দেখতে চায় না। এতদিন শুধু লোকের কাছে শুনেছে ভয়ের বিভিন্ন কথা, কিন্তু আজ এভাবে প্রত্যক্ষ করতে হবে তা সে ভাবতেও পারেনি। হাতের মশালটা ছুঁড়ে ফেলে দিয়ে একটা দৌড় দেওয়ার প্রস্তুতি নেয় সে। আর মশাল ফেলে দেওয়ার শব্দে চোখ মেলে তাকায় পদ্মাসনে বসে থাকা সেই লোক। আর রিপনের দিকে চেয়ে বিকট এক হাসি দিয়ে বলে, কিরে, আমার থেকে পালানো বুঝি এতই সহজ? জঙ্গলে আমি আসার সময় তো দিয়েছি অদৃশ্য এক বলয়। এই মায়া ভেদ করে তুই যাবি কোথায়? তোকে বারবার যে ফিরে আসতে হবে আমার কাছেই। আজ আমার যে একটা নরবলি দিতে হবে। তোর জন্মই হয়েছে আমার পুজোয় বলি হতে। এই কথা বলেই লোকটা সেই কাটা মাথা লাশের বুক থেকে নেমে একটা খাড়া হাতে এগিয়ে আসলো রিপনের দিকে। রিপন জীবনের শেষ চেষ্টা দিয়ে, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে একটা চিৎকার করে পেছনে ফিরে ছুটতে লাগলো। দিক বিদিক শূন্য হয়ে অন্ধকারে ছুটে চলল সে। কোন দিকে যাচ্ছে সেই খেয়াল নেই, শুধু জানে তাকে বাঁচতে হবে। পেছন থেকে ভেসে আসছে সেই কুকুরের গড়গড় শব্দ। আরও জোরে দৌড়াতে লাগলো সে। কিছুটা পথ দৌড়ে এসে একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে গেল রিপন। তারপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল অনেক ডাকাডাকির শব্দে। চোখ মেলে তাকিয়ে দেখে চারপাশে দিনের আলো চকচক করছে। পাশে দাঁড়িয়ে এক মাঝবয়সী লোক তাকে ডাকছে। খেয়াল করে দেখল এই নদীর পাড়ে কাদামাটির মাঝে শুয়ে আছে সে। তার থেকে হাত পিশেক দূরে নৌকা বাঁধা। সে উঠে বসে লোকটাকে বলল সে এখন কোথায়। সেই লোকটা জানালো এটা ঘাট, আর সে এই নৌকার মাঝি। সকালে নৌকা নিয়ে এপাশে এসে লোকজন পারাপারের জন্য এসে দেখে রিপন কাদামাটিতে পড়ে আছে। মাঝি তাকে এখানে এভাবে পড়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কিন্তু সে কোনো কিছু উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যায়। এরপর রিপন নদী পার হওয়ার জন্য নৌকায় উঠে বসে। নৌকায় আসতে আসতে সে মাঝিকে জিজ্ঞাসা করে, এই জঙ্গলে কোনো বসতি বাড়ি বা কোনো মন্দির আছে? মাঝি তাকে জানায় সেই কিশোর কাল থেকে সে এখানে লোক পারাপার করে, কিন্তু এখানে কোনো লোক বসতি বা কোনো মন্দিরের কথা সে কখনো শোনেনি। রিপন অনেকটা অবাক হয়ে যায় এই কথা শুনে। তাহলে কাল সারা রাত কি হলো তার সাথে? কারা ছিল সেই আদিবাসী, সেই গ্রাম, গ্রামের ঘরবাড়ি, লোকজন আর পোড়ো মন্দির সহ পুরোহিত? তবে সবকিছুই কি মিথ্যা, যার কোনো কারণ বা ব্যাখ্যা সে দাঁড় করাতে পারেনি? সেই রাতের সেই অভিজ্ঞতায় বদলে যায় তার জীবনের অনেক কিছু। এখানে রাসেল ভাইয়ের মাধ্যমে একটা ব্যাপার আমি শেয়ার করতে চাই। আমি ভূত.কমে অনেক বছর ধরে অনেকগুলো ঘটনা শেয়ার করেছি, কিন্তু এই ঘটনাটি আমি লেখা শুরু করেছি গত বছরের জুলাই মাস থেকে। আমার জীবনের সবচেয়ে লম্বা সময় ধরে লেখা ঘটনা এটি। কোনো কারণে বারবার শুধু পিছিয়ে যেত আমার লেখা। আমি এই ঘটনা লিখতে যেয়ে কয়েক লাইন টানা লেখার পরে আর কিছুতেই লিখতে ইচ্ছে হতো না, কিংবা মনোযোগ দিতে পারতাম না। আর এই ঘটনা লিখতে যেয়ে আমার কম্পিউটার 3 বার নষ্ট হয়েছে, যার কারণে ঘটনা লেখা শেষ হওয়ার পরেও আমাকে 15 দিন বসে থাকতে হয় শুধু ঘটনাটি মেইল করার জন্য। ঘটনা লেখার শেষ 2 মাসে তো আমি 5 রাতের বেশি কোনো একটা অচেনা জঙ্গল নিয়ে দুঃস্বপ্নও দেখেছি। আমি জানি না এই ঘটনা লেখার সাথে আমার সাথে ঘটা এই সমস্ত ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা, বা হয়তো কোনো কিছুই নেই। এই সব কিছুই কাকতালীয়। তবে অবশ্যই এই ঘটনা আমার জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা। যাই হোক, নতুন ঘটনা পাঠাতে অনেক লেট হওয়াতে আমি সরি প্রিয় লিসেনার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হব নতুন কোনো ঘটনা নিয়ে, ইনশাআল্লাহ। এই বলে তানভীর তুষার তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লেগেছে। এখন আমরা এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো আপনারা হয়তো আগেও শুনেছেন বা কোনোদিন শোনেননি বা বারবার শুনতে চাইবেন। তানভীর তুষারের এই চমৎকার ঘটনাটি আপনাদের কেমন লাগলো
সেটা জানাতে ভুলবেন না। আমার কাছে তো অসাধারণ লেগেছে। আমি যেন সেই বন, সেই জঙ্গল, সেই মানুষগুলোর মুখ, সেই পুরোহিত, সেই মন্দির, সেই শ্যাওলা ধরা দেয়াল সব চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আপনারাও যদি পুরোটা অনুভব করতে না পারেন তাহলে আরও একবার কখনো খুব মন দিয়ে বসে এই ঘটনাটি শুনে দেখতে পারেন। আমি বিশ্বাস করি আপনারা দেখতে পারবেন সেই জঙ্গল, সেই মানুষের মুখ, সেই দেয়াল, শ্যাওলা আর ভয়ঙ্কর রাত্রি, এমনকি আকাশ জুড়ে সেই চাঁদটাকেও। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল 195তম এপিসোডে। এবং 195তম এপিসোড মানে একটা লম্বা সময় পার করেছি আমরা একসাথে। এই লম্বা পথটা পাড়ি দেওয়া সম্ভব হতো না যদি আপনারা সঙ্গে না থাকতেন। আর মাত্র 5টি এপিসোড পরে 200তম এপিসোড। ভাবা যায়? আসলেই সত্যিই ভাবা যায় না, কিন্তু তারপরেও খুব সহজভাবেই নিচ্ছি আমরা। আমি আজকে একটু নার্ভাস, কারণ কালকে আপনারা সবাই জানেন যে আমাদের টরন্টোতে একটা শো রয়েছে এবং সেই শোতে কে আসবেন না, আসলে কেউ আসবেন কি না এখনও পর্যন্ত বুঝতে পারছি না। আমার এই সম্পর্কে কোনো ধরনের কোনো অবস্থা মানে জানার মতো বা বোঝার মতো নেই। তারপরেও আমি আপনাদের সবাইকে বলবো যে যারা যারা পারবেন তারা আসবেন, দেখা হবে। এবং আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে কোথায় থেকে আপনাদের সংগ্রহ করতে হবে পাস, এবং সেই লিঙ্কটি ব্যবহার করে আপনি এখনও চাইলে পাস নিতে পারেন। আমি যেটা করতে চাই এই মুহূর্তে সেটা হচ্ছে আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই এবং 195তম এপিসোডের প্রথম যে ঘটনাটি, সেই ঘটনাটি আমি শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম নাবিলা আক্তার নিপা। আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর থলে থাকতে পছন্দ করেন। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মূলত আমার হোম টিউটারের বড় বোনকে নিয়ে। আমাকে যেই আপু পড়াতে আসতো একদিন মাগরিবের নামাজের পর ফোন দিয়ে হঠাৎ বলল আমি আজ পড়াতে আসতে পারবো না, আমার বড় আপুকে নিয়ে হসপিটাল যাচ্ছি। তার পরের দিন যখন আমার সেই আপু আমাকে পড়াতে আসে তখন জানতে পারি তার বড় বোন প্রেগনেন্ট ছিল। হঠাৎ তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। তার বড় বোনের এই নিয়ে 3বার মিসক্যারেজ হলো। সেই আপুকে অনেক ডাক্তার দেখানোর পরে ডাক্তারের রিপোর্টে মিসক্যারেজ হওয়ার কোনো লক্ষণ ছিল না বলে ডাক্তার জানায়। পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর তার পরিবার বেশ কিছু হুজুরকে দেখায়। এর মধ্যে একজন হুজুর বলেন ওনার সাথে খারাপ জিনের আসর আছে, যার কারণে গর্ভ অবস্থায় তার বাচ্চাকে মেরে ফেলে কোনো খারাপ জিন। এরপর আপুদের পরিবারের কাছে বেশ কিছু অগ্রিম টাকা দাবি করেন তিনি ওনার পারিশ্রমিক হিসেবে, আর বলেন উনি চেষ্টা করে দেখবেন। তারপর উনি কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তাই আপুদের পরিবার সবাই ঠিক করলো এই হুজুরের কাছে ট্রিটমেন্ট করাবেন না। এর কিছুদিন পর ওনারা রুকিয়া সেন্টার থেকে একজন রাকি নিয়ে আসে ওই আপুর ট্রিটমেন্টের জন্য। সেই রাকিকে সব ঘটনা খুলে বলা হয় যে আপু যখনই বাচ্চা কনসিভ করে কিছুদিন পর মিসক্যারেজ হয়ে যায়। এছাড়াও ওই আপুকে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ভালো গাইনোকোলজিস্ট দেখানো হয়। এবারও রিপোর্টে কিছু ধরা পড়ে না। এরপর সেই রাকি আপুকে বিভিন্ন সূরা ও কোরআনের আয়াত পড়ে রুকায়া করতে থাকে। হঠাৎ আপুর চোখ বড় বড় হয়ে যায়, খিঁচুনি ওঠে। রাকি এইসব দেখে আপুর আম্মুকে ধরে রাখতে বলে। আপু চিৎকার দিয়ে ওঠে এবং আপু বলে যে তোর অভিশাপ লাগছে, মরণ আছে কপালে, বুঝবি মরণের স্বাদ কেমন। রাকি রুকায়া করেই যাচ্ছিল, সে থামছিল না। কিছুক্ষণ পর আপুর মাথায় ফু দেয় আর আপু তার আম্মুর গায়ে হেলান দিয়ে ঢলে পড়ে। এরপর আপুর বাবাকে রাকি বলেন আপনার মেয়ের সাথে খুব খারাপ জিনের কোনো একটা সম্পর্ক রয়েছে বা আসর আছে।
আগামীকাল আমি জিন হাজির করার চেষ্টা করব। আজকের মতো আপুকে আর কিছু করতে হবে না, এবং সেটা তেল এবং সেই তেলের মধ্যে কালো জিরা পড়ে সেটা ব্যবহার করতে বলে গোসলের আগে, এবং যখনই পানি খাবে পানির সাথে 1 চিমটি করে কালো জিরা মিশিয়ে খেতে বলেন। এরপরে তিনি চলে যান। আপুকে বাসায় নিয়ে আসা হয় এবং রাকির কথা মতো গায়ে তেল মেখে আপু গোসল করতে যায়। এর পরের দিন সেই রাকি আপুকে ট্রিটমেন্ট করতে আসে এবং আবার কোরআনের বিভিন্ন আয়াত পড়ে রুকাইয়া করতে থাকে। হঠাৎ দেখা যায় আপু রাকিকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাচ্ছে। তখন রাকি আপুর আম্মুকে বলে উনি এখন জিন দ্বারা পজেসড, ওনাকে সাবধানে ধরে রাখতে হবে। তারপর রুকায়া সূরা পড়তে পড়তে আপুর মাথার উপর হাত দিয়ে জিজ্ঞেস করে, তুই কোথা থেকে এসেছিস? কেন তুই ওর বাচ্চাকে নষ্ট করে দিস? 2-3 বার জিজ্ঞেস করার পরেও কোনো উত্তর আসে না। এরপর রাকি আবার কোরআনের আয়াত পড়ে এবং ধমক দেয়। পরে আপুর মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে যে সে নাকি মেরেই ফেলবে এবং সে কোনোভাবেই কোনো বাচ্চা এই পৃথিবীতে আসতে দেবে না। পরে আপুর মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে যে ও আমার বউ বাচ্চাকে মেরেছে এবং সেই কারণে সে তারও সন্তান হতে দেবে না। তারপর রাকি জিজ্ঞেস করলো, তোমার সন্তানকে ও কিভাবে মারল? তখন আপুর ভেতর থেকে সেই কণ্ঠটা বলে ওঠে, মানে আপুই বলে ওঠে যে সে বাথরুমের রাস্তার পাশে একটা বটগাছ ছিল, তার নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই বটগাছের নিচেই নাকি একটা জিনদের থাকার জায়গা ছিল। সেইখানে একটা জিনের বাচ্চাকে সে ভুলবশত পা দিয়ে বসে এবং পায়ের চাপে সে মারা যায়। মূলত মারা যাওয়ার আগে ওই জিন অভিশাপ দিয়ে বলে, তুই আমার সন্তানকে পা দিয়ে মেরে ফেলেছিস এবং সে তার সন্তান কোনোদিন হতে দেবে না। কিছুক্ষণ পরে মা জিনটাও মারা যায়। পাশে ছিল সেই পুরুষ জিনটা, মানে জিনটার স্বামী জিনটা তখন আপুকে আসর করে। তারপর রাকি স্বামী জিনটাকে বলে, দেখো তুমি ওকে ছেড়ে দাও, ভুল তার হয়েছে, এটা ঠিক, এবং ভুল মানুষেরই হয়। এরপর জিনটা বলে, আমি ওর ভেতর থেকে যাব না, আমি কখনোই ওকে মা হতে দেব না। তারপরে রাখি এভাবে জিনটাকে বশ করার চেষ্টা করে। এভাবে কিছুক্ষণ রিচুয়াল করার পর জিনটাকে বলে, কি করলে তুমি ওকে ছেড়ে যাবে? জিনটা বলে, একটা শর্ত আছে, তাকে একটা মৃত্যুর পরীক্ষা দিতে হবে। যদি এই পরীক্ষায় সে পাশ করে তাহলে আমি ওকে সব অভিশাপ থেকে মুক্ত করব। তারপর রাকি বলে, কি শর্ত তোমার? জিনটা বলে, আজ রাতে ও একটা স্বপ্ন দেখবে। স্বপ্নটা এমন হবে যে ওর কোনো আপনজন ওকে এসে ঘুমের মধ্যে ডাকবে। যদি ও সেই ডাক শুনে ঘুম থেকে জাগে তাহলে ওকে মেরে ফেলব। আসলে জিন মানুষের রূপ ধরে মারতে আসবে। যদি ভুল করে চোখ খোলে তাহলে আজকেই ওর শেষ রাত। আর যদি ও ঘুম থেকে না জাগে তাহলে ওর কোনো ক্ষতি হবে না, আর আমিও ওর ভেতর থেকে অভিশাপ মুক্ত করে চলে যাব। এরপর আপুকে রাতের খাবার খাওয়ানো হয় এবং পরিবারের লোকজন তাকে অনেক কিছুই বলে, কিন্তু আপু বলে যে আমি মা হতে চাই, আমার সন্তান না হলে আমি বাঁচব না, আমি এই শর্তে রাজি আছি। তারপর রাতে আপুকে ঘুমানোর জন্য তার রুমে একা থাকতে দেয়া হয়, সব লাইট অফ করে, যেন একদম শুনশান নীরবতা। সকলেই ঘরের বাইরে রাত জেগে থাকে যেন আপুর কোনো সমস্যা না হয়। সকলেই চিন্তিত। অতঃপর আপু ফজরের আজানের পর রুম থেকে বের হয়। অতঃপর আপু বাসার সবাইকে জানায় আপুর বাবা নাকি স্বপ্নে তার নাম ধরে ডাকছিল, স্বপ্না স্বপ্না, আমাকে মেরে ফেলছে। তার বাবার এই আর্তনাদ শুনে আপু নিজেকে ধরে রাখতে না পেরে উঠতে যাবে, এমন সময় রাকির কথা মনে পড়ে এবং সে চোখ না খুলে চুপচাপ শুয়ে থাকে। সে কোনোভাবেই চোখ খোলে না। তারপরে সে বালিশে হেলান দেয়, আর কিছুক্ষণ পর দেখে তাকে আর কেউ ডাকছে না। এরপর ফজরের আজান ভেসে আসে। এরপর আপু চোখ খুলে বাসার সবার কাছে গেলে সবাইকে ঘটনাটা খুলে বলে। সবাই খুব স্বস্তি ফিরে পায় এবং এটা ছিল একটা ফাঁদ। ঘুম ভেঙে তাকালেই আপুকে হয়তো নিয়ে যেত। পরের দিন রাকির কাছে আবার আপুকে নিয়ে যাওয়া হয়। এরপর রাকি আপুর মুখ থেকে সব কিছু শোনে এবং আপুকে বলে, আলহামদুলিল্লাহ, তোমার ইমান খুব মজবুত, তুমি আজান শুনে উঠেছ, কিন্তু যদি সেই ডাক শুনে উঠে যেতে তাহলে আজকে তুমি দুনিয়ায় থাকতে না। আশা করি জিনের আসরটা কেটে গেছে। এর কিছুদিন পর আপু প্রেগনেন্ট হলো এবং কয়েক মাস গেল। শেষে আপুর একটা পুত্র সন্তান হলো কোনো সমস্যা ছাড়াই। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, যাত্রাবাড়ি থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। এই ছিল আমাদের প্রথম ঘটনা। আপনিও ঘটনা পাঠান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
চলে যাও প্লিজ, চলে যাও। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। 195তম এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং আপনাদের নিয়ে যাচ্ছি আরও একটা অডিও ক্লিপে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? জানি আপনি সবসময় ভালোর দলে, তবুও জিজ্ঞেস করলাম কেমন আছেন। আমি মাসুম, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাথরচর গ্রাম থেকে ঘটনাটি সবার সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই প্রথমে শেয়ার করতে ভুলবেন না। ঘটনাটি ঘটে 1997 সালের কোনো একটি মাসে। তো আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমি আমার নানির বাড়িতে থেকে লেখাপড়া করতাম। তো সেই সুবাদে আমার এই ঘটনাটি শোনা একটা মামাতো ভাইয়ের কাছ থেকে, মোস্তাফিজুর রহমান মিরাজ, তো ওর কাছ থেকে আমি ঘটনাটি শুনছি। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো ঘটনাটি খুব ছোট্ট একটা ঘটনা, জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি সকলের অনেক ভালো লাগবে। ঘটনাটি তেমন ভয়ের কি না আমার জানা নেই, কিন্তু ঘটনাটি এক প্রকার একটু মজার টাইপের আর কি। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমি আমার নানির বাড়িতে যেখানে থাকতাম, তো আমার নানির বাড়ির সামনে ছিল একটা পাকা রাস্তা, অ্যান্ড পিছনের দিকে ছিল একটা বড় পুকুর, তারপরে ছিল একটা বাঁশঝাড়। তো ঘটনাটি আসলে সেই বাঁশঝাড়কে কেন্দ্র করে, তো ঘটনাটি যে তিনজন লোকের সাথে ঘটেছিল। তো সঙ্গত কারণে আমি 2জন লোকের নাম উচ্চারণ করছি না এখানে। তো মেইনলি যে লোকটার সাথে ঘটনাটি ঘটে তিনি হচ্ছেন সম্পর্কে আমার মামা হয় আর কি। তো মামাটার নাম হচ্ছে এমান্দুল। তো যেদিন ঘটনা ঘটে সেদিন তারা ভর দুপুরবেলায় তারা 3জন মানুষ সেই বাঁশঝাড়ের ভেতরে তাস খেলতে বসে। মানে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকম রীতিনীতি আছে যারা মানে এক প্রকার জুয়া টাইপের, যেটাকে মানে টাকা দিয়ে যে তাস খেলে যেটা আর কি, যেটাকে জুয়া বলা যায়। এক প্রকার মানে লোকজনের ভয়েই তারা পালিয়ে বাঁশঝাড়ের ওইখানে তাস খেলতে বসছে। তো তাস খেলতে একটা পর্যায়ে মানে বাকি 2জন লোকের টাকা, মানে আমার যে ইমান্দুল মামা ছিল সেই লোকটা মানে লাভ করে নেয়। তো তারা বলছে কি যে, তো আমাদের কাছে তো আর টাকা নেই, তো এখন তো আর খেলা হবে না। তো মামা বলতেছে যে টাকা নেই তো কি হয়েছে, তোদের বাড়িতে যদি টাকা থাকে তাহলে টাকা নিয়ে আসতে পারিস, আর আমি এখানে ওয়েট করি। তো সেই কথা বললে তারা 2জন টাকার জন্য আর কি বাড়িতে গেছে। তো তখন ইমান্দুল মামা মানে একাই সে বাঁশঝাড়ের ওখানে বসে আছে। অ্যাকচুয়ালি তারা যেখানে বসছিল মানে তাস খেলতে বসছিল, তো সেই জায়গাটা ছিল মানে মাটি কাটার পর যে একটা খনন করার পর মানে একটা গর্ত টাইপের হয়, তো সেই রকম ধরনের মানে একটা গর্তের মধ্যে তারা বসছে। তো সাইডে বাঁশঝাড়ের সাথে কিন্তু 2-একটা গাছও ছিল। তো সেখানে সম্ভবত একটা সেগুন গাছ ছিল। তো সে ওয়েট করতেছে তার 2 ফ্রেন্ডের জন্য, মানে যারা বাড়িতে টাকা আনতে গেছে। তো ওয়েট করতে করতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে একজন চলে আসছে। মানে তাদের 2জনের বাড়ি কিন্তু মানে একটা জায়গায় ছিল না, যার কারণে মানে একজন একটু আগে আসছে, একজন একটু পরে আসবে, এটাই স্বাভাবিক। তো একজন আসছে, তো আসার পর ওইখানে যে সেগুন গাছটার কথা বললাম রাসেল ভাইয়া, তো সেগুন গাছটার ওইখানে ওই লোকটা মানে পালাই আছে। তো আমার যে মামা ওইখানে বসা ছিল, ইমান্দুল মামা,
তো সেই মামাটা দেখছে যে ওইখানে আরেকটা ফ্রেন্ড পালায় আছে। তো মামা কিছু বলতেছে না, দেখছে, জাস্ট দেখেও না দেখার বান করে আর কি বসে আছে, যে কি হয়, কি ঘটে, বা ও কি করতে চায় আসলে সেটা জানার উদ্দেশ্যে। তো একটা পর্যায়ে যে ঘটনাটি ঘটে, রাসেল ভাই বিশ্বাস করেন, আসলে আমার সে মামা মানে সেই ঘটনাটি নিজ চোখে দেখার মতো প্রস্তুত ছিল না। তো তিনি দেখলো যে তার যে একটা ফ্রেন্ড সে গাছের আড়াল থেকে লুকায় আছে, কিন্তু সেই ফ্রেন্ডটা মানে গাছের আড়াল থেকে লুকিয়ে মিটমিট করে হাসতেছে আর একটু মাথা বের করছে। তো তখন আমার যে মামা, ইমানদুল মামা বলতেছি, কি ব্যাপার দোস্ত, আমি কিন্তু তোমার দেখছি, তো ফাজলামি করার কিছু নাই, তুমি বের হয়ে আসো। তো একটা পর্যায়ে দেখতে পাইতেছে যে সোজা একটা গাছ, যে গাছটার আড়ালে লুকানো ছিল, তো সেই ফ্রেন্ডটা মানে গাছে উঠতেছে। তো ইমানদুল মামা লক্ষ্য করে দেখলো যে সে ফ্রেন্ডের পিছনে মানে লেজ, মানে কি বলবো রাসেল ভাইয়া, যে একজন মানুষের লেজ কিভাবে থাকা সম্ভব। তো এটা দেখে সে অনেক মানে এই ঘটনাটি দেখার পর সে নিজেকে মানে ধরে রাখতে পারেনি, স্বাভাবিকভাবে সে সেন্সলেস হয়ে পড়ে। অ্যান্ড পরে যে তার দুজন ফ্রেন্ড ছিল তারা তাকে পরে এসে দেখে যে সে গর্তের ওইখানে মানে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো পরে তাকে ধরাধরি করে বাসায় নিয়ে যাওয়া হয়। তো সুস্থ হওয়ার পর তার মুখে আর কি এই ঘটনাটি শোনা যায়। তো রাসেল ভাই আসলেও এরকম একটা ঘটনা যে একজন মানুষের লেজ থাকতে পারে, তারপর সে মানে বাদরের মতো সোজা মানে গাছে ওঠার চেষ্টা করছে। তো এই ঘটনাটি মানে দিন হোক আর রাতের আলোতেই হোক, যদি কোনো ব্যক্তি এই ঘটনাটি ঘটে কারোর সাথে, তো আমার মনে হয় না যে কেউ স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে। থ্যাংক ইউ রাসেল ভাই, এই ছিল ঘটনা। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ অল লিসনার্স। আল্লাহ হাফিজ। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং অনেকক্ষণ হয়ে গেছে অডিও ক্লিপ শোনার সময় আবারও হলো। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অডিও ক্লিপে। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আপনি ভালোর দলে। তো রাসেল ভাই, আপনার ভূতে পেয়ে আমি শুনি 2012 সাল থেকে। তো রাসেল ভাই, আমি ব্যক্তিগত কারণে আমার নামটা আমি প্রকাশ করতে ইচ্ছুক না। তো ঘটনাটা হচ্ছে আমার রুমমেট, হ্যাঁ আমার কলিগ, হ্যাঁ আমরা একটা ব্যাংকিং সেক্টরে চাকরি করি। তো ওর মুখ থেকেই শোনা। তো ঘটনাটি সম্পূর্ণ সত্যি, তো এই জন্য আমি প্রকাশ করতে ইচ্ছুক। তো ঘটনাটি আমি বলি রাসেল ভাই। তার আগে বলি যে আমার বাসা হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানার প্রসাদপুর বাজার। তো ঘটনাটি তার মতে বলা যাক। আমার রুমমেটের বাসা যশোর। সে ঈদের ছুটির কারণে বাসায় গিয়েছিল। বাসায় যাওয়ার পর তার এক ভাইয়ের নতুন মোটরসাইকেল কিনছিল, সেই সুবাদে তারা ঘুরতে যায়।
আর তার আগে বলে রাখি রাসেল ভাই, সেবার ছিল ঈদ, মানে রোজার ঈদ। তো রোজার ঈদের মধ্যে তারা নামাজ পড়ছিল, তারাবির নামাজ পড়ছিল, পড়ে তারা ওই বিলে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। তো আনুমানিক হবে আপনার 8:30। তো তারা রওনা দিয়েছিল, অনেক গরম। তো তারা 3 বন্ধুই রওনা দিয়েছিল, 3 জন ছিল। তো ইতিমধ্যে বিলের মধ্যে তারা একটা ব্রিজ, মানে ছোট একটা কালভার্ট, সেখানে তারা পৌঁছিল। তারপর অনেক মানে জায়গাটা খুব ভালো লাগছিল তাদের কাছে, এই জন্য তারা 3 জনই ওখানে বসে ফেসবুকিং করছিল। 2 জন বসেছিল উপরে আর 1 জন শুয়েছিল। তো শুয়ে বলতে ও একটা গামছা পেরে শুয়েছিল। তো হঠাৎ এই আপনার 2 ঘন্টা তারা ছিল ওখানে, আনুমানিক রাত 10টা 10:30 হবে। তারা একটা খেয়াল করলো যে একটা মেয়ে যাচ্ছিল 10:30টার সময়। তো যে নিচে শুয়েছিল সে খেয়াল করলো যে একটা মেয়ে যাচ্ছে। তো তারা কোনো কিছু না ভেবে মোবাইল টিপতেছিল। তারপরও আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাবেন? তো মেয়েটা বললো যে আমি বোনের বাসায় গেছিলাম, তো আমি বাবার বাসায় যাচ্ছি। তারা বেশি কিছু ভাবেনি, হইতেই পারে এরকম। তার মাথার ভিতরে একটুকু হয়নি যে মেয়েটা আসলে কোথায় থেকে আসলো বা কোথায় যাইতে পারে, এত সুন্দর মেয়ে। তারা না ভেবে আবার পুনরায় মোবাইল ইউজ করা শুরু করলো। তো তারা এইভাবে আধা ঘন্টা চলে। তারপরে হঠাৎ তারা শুনতে পেল যে একটা মেয়ে বলতেছে যে আমার নিয়ে চল, তোরা কোথায় যাচ্ছিস, নিয়ে চল। তো এরা খুব ভয় পাইল। ভয় পাওয়ার পর এরা মানে মোটরসাইকেলে মানে চাবি খুঁজে পাচ্ছিল না। তো কোনো মতে মোটরসাইকেলটা স্টার্ট করে 3 জন ওখান থেকে রওনা দিল। তার মধ্যে আমার রুমমেট পিছনে বসা ছিল, সে লক্ষ্য করতেছিল মেয়েটা আসলে কি করে। তো মেয়েটা তাদের সাথে স্পিডে যাচ্ছিল, বাতাসে অনেক জোরে জোরে যাচ্ছিল। তো পিছন থেকে খালি আপনার চিৎকার করছিল যে আমার কোথায় যাচ্ছিস, নিয়ে চল। তো আমার রুমমেট খুব ভয় পাচ্ছিল আসলে কি করে, আর ওর পিছনেই দৌড়াচ্ছিল। তো ঘটনা এখানেই শেষ হলো। তারপরে রুমমেট বাসায় আসলো, তার মা বাবার কাছে শেয়ার করলো ঘটনাটি। তার মা বাবা বললো যে যে স্থানে ছিলে সেই জায়গাটা খুব খারাপ, ওই জায়গাটা অনেক হন্টেড, তোমাদের এখানে যাওয়া ঠিক হয়নি, এই বলছিল। তো ঘটনাটা একদম সত্য রাসেল ভাই, ঘটনাটা অনেক ইন্টারেস্টিং। তো রাসেল ভাই ভালো থাকবেন ভূত এফএম, আমার জন্য অনেক দোয়া করবেন। রাসেল ভাই ভালো থাকেন। এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Put.com. The fear returns with Russell. স্বাগত জানাই আপনাদের সবাইকে, আমি রাসেল। আমাদের 3য় অডিও ক্লিপ শোনার সময় হলো। আমি জানি না কেমন লাগছে আপনাদের, অবশ্যই জানাবেন কেমন লাগছে। আমরা আমাদের 3য় অডিও ক্লিপে চলে যাচ্ছি, আশা করি ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আকরাম বলছি লালবাগ থেকে। শুরুতে আমার নিজ সম্পর্কে ছোট্ট করে বলে নিতে চাই।
আমি খুব সাধারণ একজন মানুষ এবং আলহামদুলিল্লাহ যথাসাধ্য নিয়ম অনুযায়ী নামাজ কালাম পড়ে থাকি। ছেলেবেলা থেকেই আমি যতটুকু শুনেছি যে আমি এবং আমার বড় ভাইয়ের জন্মের সময় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল আমাদের নিজ বাসাতে। ঘটনার মাত্রাটা এমন ছিল যে এক পর্যায়ে আমাকে বাঁচানোটা অসম্ভব হয়ে পড়েছিল, তবে আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে যাই। আমাদের বাসায় কোনো ছেলে সন্তান জন্ম নিলেই এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যা আমি বুঝতে পেরেছিলাম আমার ভাগ্নের জন্মের সময়, এবং সেই দিন থেকে আমার কাছে সব একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। জানি না কেন আমার বুঝের বয়স হবার পর থেকেই আমি অন্য জগতের অনেক কিছুই উপলব্ধি করতে পারি ও দেখতে পারি, এবং যদি কোনো জায়গায় বিশেষ কিছু থেকে থাকে তা আমি নিঃসন্দেহে কিভাবে যেন বুঝে যাই। একটি বিষয় রাসেল ভাই সহ ভূত.com-এর লিসেনারদের ক্লিয়ার করতে চাই যে মূলত আমার স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার করার অভিজ্ঞতা রয়েছে, তাই রেকর্ডিংটিও সেইভাবে করা হয়েছে। এটা শুনে কেউ প্লিজ অন্যভাবে নেবেন না। ঘটনাটি আসলেই আমাদের সাথে ঘটেছে, তাই বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। ঘটনা 1, সময়টা 2016 সাল। আমি তখন বেকার এবং ডিপ্রেসড। আমাদের লালবাগের একটি জায়গায় আমার কাজিনরা একটি বাসা ঠিক করে, যেটি ছিল আমাদের বাসা থেকে খানিকটা দূরে। এবং আমি যেহেতু তখন বেকার, তাই নিজ সমবয়সী কাজিনের নতুন বাসায় এমনিতেই কিছু সময় থাকতে শুরু করি। প্রথম যেদিন সেই বাসাটিতে গিয়েছিলাম সেই দিনই আমার কাছে কেমন যেন একটা অনুভূতি হয়েছিল, যা আমি কাউকেই শেয়ার করিনি। বাসায় থাকার প্রথম মাসে কেউ কিছু দেখতে পায়নি, তবে ঠিক 1 মাস পর একদিন আমার কাজিন রাতের বেলায় অস্বাভাবিক কিছু দেখে ফেলে। আনুমানিক রাত 2টার দিকে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, এবং ওয়াশরুম থেকে আসার পর ওয়াশরুম লাগোয়া কিচেনে যায় সে পানি পান করতে, এবং তার চোখে পড়ে কিচেনের ঠিক বাম পাশে থাকা বড় বড় 2টি জানালার দিকে, এবং ঠিক তখনই সে দেখতে পায় প্রায় বিশাল আকৃতির একটি মানুষ এবং বন মানুষ মিশ্রিত একটি অবয়বকে, যা তার দিকে তাকিয়ে আছে স্বাভাবিকের চেয়েও সাইজে অনেক বড় বড় চোখ দিয়ে, যা মনে হচ্ছিল বাইরে বেরিয়ে আসবে। এবং তার মুখ থেকে অনেক বড় একটি জিহ্বা বেরিয়ে আছে আর গম্ভীরভাবে গোঙাচ্ছে। এই দৃশ্য থেকে সে এতটাই ভয় পায় যে এক চিৎকার দিয়ে সাথে সাথে কিচেন থেকে বেরিয়ে আসে, এবং তার চিৎকারে আমরা সবাই জেগে যাই আর ছুটে আসি তার কাছে। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, তখন সে সমস্ত ঘটনা আমাদেরকে খুলে বলে, এবং আমরা কিচেনে গিয়ে তেমন কিচ্ছু দেখতে পাইনি। এবং তার কিছুদিন পরেই আমার আন্টিরা সেই বাসাটি ছেড়ে দেয়। ঘটনা 2, আমার আন্টিরা সেই বাসাটি ছাড়ার পর নতুন আরেকটি বাসায় ওঠে, এবং এই বাসাটি ছিল আমাদের বাড়ি থেকে আরও সামনে। বাড়িটি ছিল 3 তলা বিশিষ্ট, যেখানে পুরো বাড়িটি ছিল খালি অবস্থায়, মানে 3 তলার কোথাও কোনো ভাড়াটিয়ে নেই, যা পুরন ঢাকায় অস্বাভাবিক ব্যাপার। আমি যেহেতু এই এলাকার স্থানীয় ছেলে, তাই বাড়িওয়ালাও আমাকে চেনে এবং আমিও তাকে চিনি। কিন্তু সে এই বাসায় থাকে না, বরং তার আরেকটি বাসায় সে থাকে। এই বাসাটিতে যেই দিন আমি আর আমার আন্টি প্রথম দেখতে যাই, সেই দিনও ঠিক আগের মতোই আমার কাছে অদ্ভুত কিছুর অনুভূতি হয়। এবং এইবার আমি আমার আন্টিকে ডিরেক্টই বলে দিই যে আন্টি, এই বাসায় সমস্যা আছে। ছোট মানুষ, তাই আমার কথায় কোনো পাত্তা দেয় না তারা, বরং বাসাটি নিয়ে নেয়। ছোটখাটো ঘটনা দিয়ে শুরু হয় এই বাসার সূত্রপাত। যেমন ডেইলি সন্ধ্যার আগে সিঁড়িঘরে বাতি জ্বালাবার পরেও কিছু সময় পর দেখা যায় বাতিটি অফ, যদিও এই বিল্ডিংয়ে আমরা ছাড়া আর তৃতীয় কোনো ভাড়াটিয়েই নেই। এই জন্য অনেকবার সুইচ এবং লাইট পাল্টে দেখা হয়েছে, যাতে কোনো কাজই হয়নি। এছাড়াও এমন অসংখ্য ছোটোখাটো ঘটনা ঘটতে শুরু করে এই বাসাতে। এমনই একদিন রাতে আমার আন্টি দরজা বন্ধ করার জন্য গেটের কাছে যায়, এবং দরজা লাগানোর আগে একবার দরজাটি খুলে চেক করবে, ঠিক ওই মুহূর্তে সে খেয়াল করে সিঁড়িঘরের জায়গাটিতে ঘন কালো কিছু একটা ঠাঁই মেরে দাঁড়িয়ে আছে। জিনিসটি দেখতে অনেকটা কালো এবং ব্লারি ছিল, বাট সেটা যে একটা মানুষের শেপ তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। এত রাতে এখানে এইরকম জিনিস আসলো কোথা থেকে? আর মেইন গেটও তো লাগানো ছিল। তার বুঝতে বেশি দেরি হলো না, বরং সে তৎক্ষণাৎ দরজাটি লাগিয়ে ভেতরে চলে আসে, এবং সে কাউকে কিছু বলে না, যেন ঘরের লোক কোনো ভয় না পায়। রমজান মাসের ঠিক আগের মাস। আমি আর আমার কাজিন ডিনার সেরে তখন ঘুমাতে গিয়েছি। রাত আনুমানিক 3টার দিকে আমার ঘুম ভেঙে যায়, যার কারণ আমি আজও জানি না। চোখ খুলে পায়ের কাছে তাকাতেই থমকে যাই। বারান্দায় থাকা লাইটের আধো আলোয় দেখতে পাই বিশাল লম্বা কিছু একটা চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পায়ের কাছে, এবং কোনো নড়াচড়া করছে না। এবং হঠাৎ আমাদের বিছানাটি একটি ঝাঁকি দিয়ে ওঠে, যার ফলে আমার কাজিনও জেগে যায়, এবং সেও এই জিনিসটি দেখে ফেলে, এবং এক লাফ দিয়ে ঘরের বাতিটি অন করে।
বাতি জ্বালানোর পর তেমন কিছুই সেখানে দেখতে পাই না। প্রতি রাতে হালকা সুরে নুপুরের শব্দসহ ভেন্টিলেটরের বাড়ি দেয়া এবং আরও নানা ছোটোখাটো ইনসিডেন্ট ঘটতে থাকে এই বাসাতে। তখন আমার আন্টিরা এই বাসাটি ছাড়তে পারছিলেন না, কারণ তখনও তেমন কোনো বাসা তারা পাচ্ছিলই না। এবং একটা সময় আমরা এগুলোর সাথে ইউজ টু হয়ে যাই এবং দীর্ঘ 1 বছর আমার আন্টিরা এই বাসাটিতেই থাকে। আর এর মাঝে প্রতিনিয়তই তারা এমন ঘটনার সম্মুখীন হয়েছে, তবে কখনো কারো কোনো ক্ষতি হয়নি এর দ্বারা। এর মাঝে এক হিন্দু ভাড়াটি আসে আমাদের ওপর তলায়। এরপর ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। তা হয়তো অন্য কোনো একদিন শেয়ার করব, কেননা সব শেয়ার করলে ঘটনাটি অনেক বড় হয়ে যাবে। তবে আপাতত আমার কাজিনরা এই বাসাতে নেই। রাসেল ভাই যদি আমার এই ঘটনাটি সিলেক্ট হয়, তাহলে নেক্সটে আরও এমন ঘটনা পাঠাবো যা আমার নিজ অভিজ্ঞতা প্লাস আমার শোনা আছে। ভূত এফএম বন্ধ হওয়ার পর থেকেই অনেক ফ্রাস্ট্রেট ছিলাম, কেননা আমি ছিলাম ভূত এফএম এর ডাইহার্ড ফ্যান এবং অনেক পরে ভূত.com সম্পর্কে জানতে পারি। দোয়া করি ভূত এফএম এর চেয়েও এগিয়ে যাক ভূত.com। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি সবসময় ভালোর দলে আছেন এবং ভালোর দলেই থাকবেন। তো অনেকদিন আগে আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম, সেটা আপনি অনুষ্ঠানে প্রকাশ করেছেন এই তো 2 থেকে 3টা এপিসোড আগে। তো আমি অনেকটা আনন্দিত। সেই সুবাদে আজকে আমি আরও একটা ঘটনা পাঠাচ্ছি আপনার সাথে, যেটা শেয়ার করছি। যদি সম্ভব হয় বা ভালো লাগে অবশ্যই সেটা আপনি সবার সাথে শেয়ার করবেন। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা আমি আমার গ্রামের এক বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি। তো এক্স্যাক্টলি ওনার নাম ঠিকানা সবকিছু প্রকাশ করতে বারণ করেছে, বিদায় আমি আমার নাম ঠিকানাটা পর্যন্ত আপনার সাথে শেয়ার করতে পারছি না, কেননা আমরা একই গ্রামে বসবাস করি। সো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি রাসেল ভাই। যেটা হচ্ছে আর কি, আমার বড় ভাই যেভাবে আমার সাথে ঘটনাটা শেয়ার করেছে আমি ঠিক সেভাবেই বলছি, আমার বড় ভাইয়ের মতো করে। তো সময়টা ছিল গ্রীষ্মের ছুটিতে, হালকা হালকা বৃষ্টি হয় মাঝে মাঝে। প্রচন্ড গরমের পরে বিকালবেলা যখন আকাশে মেঘ করে তখন বৃষ্টি নামতো। তো এমনই একটা সুন্দর দিনে স্কুল ছুটিতে আমি যাই আমার মামা বাড়িতে বেড়াতে। তো আমার মামা বাড়িতে যখন বেড়াতে যাই, সেই গ্রামে একটা ভাঙা জমিদার বাড়ি আছে। তো সেই ভাঙা জমিদার বাড়িতে আমার কখনো যে দেখার মতো আর কি সময় হয়ে ওঠেনি। এর আগে আমি বেশ কয়েকবার গেছি। তো আমার বয়সটা এখন প্রায় 16-17 বছর। তো বলতে বলা চলে আমি এখন বাইরে একা একা চলতে ফিরতে ঘুরতে ফিরতে যেতে পারি। তো সেই সুবাদেই আমি আমার মামাতো ভাইকে নিয়ে একদিন সেই জমিদার বাড়িতে আর কি যাই। তো সেখানে ঘুরে ফিরে একটা সময় আমি যেটা খেয়াল করতে পারি যে জমিদার বাড়িটা অনেকটা পুরাতন এবং ভেঙে পড়ার সম্ভাবনা বেশি। তো একটা সময় ওর সাথে অনেক কথা বলতে বলতে সে বলল, আচ্ছা ভাই, তুমি কি ভূত প্রেত বিশ্বাস করো? তো আমি হঠাৎ করে বললাম, কেন? তো সে আমাকে বলছে যে দেখো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জায়গাটার সম্পর্কে গ্রামের সবাই একটা নেগেটিভ মাইন্ড রাখে। তো আমার মনে হয় এখান থেকে আমাদের চলে যাওয়াটাই ভালো। তো আমি বললাম যে এমনটা কি কেউ দেখেছে বা এমনটা ঘটেছে, এরকম কিছু এখানে হয়েছে অস্বাভাবিক? তো আমার ভাই যেটা আমাকে বললো যে
গ্রামের অনেকেই অনেক কিছু দেখেছে, অনেক প্রবীণ মানুষ যারা আছে তারা নাকি অনেক কিছুই এই জমিদার বাড়ির আশেপাশে দেখেছে। তো যেটা হয়েছে আর কি, আমি এই ঘটনা শোনার পর আরো কিছুটা আগ্রহ বোধ করলাম। তো যখন আগ্রহ বোধ করলাম তখন আমার মামাতো ভাই কে একজন তার বয়সের ডাকলো আর কি, মানে আমার মামাতো ভাইয়ের বয়সেরই একজন ছেলে আমার মামাতো ভাইকে ডাকলো। তো সেই বলল, সে তার ডাকে সাড়া দিল এবং সেও আসলো। আসার পর আমাকে দেখিয়ে বলছে যে এটা কে। তো আমার মামাতো ভাই আমার সাথে ওর পরিচয় করে দিল। তো আমার মামাতো ভাইয়ের গ্রামের একটা বন্ধু আর কি, তারা একসাথে পড়াশোনা করে, এই খেলাধুলা করে। তো তিনজনই কথা বলতে বলতে একটা সময় বলে উঠলো যে সেই ছেলেটা আর কি, আমার মামাতো ভাইয়ের যে ফ্রেন্ড, ওই ছেলেটা বলে উঠলো যে আচ্ছা ভাই, আপনি তো বয়সে আমাদের থেকে 2-1.5 বছরের বড়, তো যা হয়েছে আর কি, চলেন আমরা প্ল্যান চেট করি এখানে। তো প্ল্যান চেটের ব্যাপারটা বলা চলে 2011-12 দিক দিয়ে বেশি একটা সচ্ছল ছিল। মানে ওই সময়টাতে অনেকে প্ল্যান চেট ব্যাপারে অনেক কিছু জানতো, বিশেষ করে বেশিরভাগ সিনেমা এরকম কিছুতে আর কি প্ল্যান চেটের ব্যাপারটা বেশি একটা উল্লেখ করা হতো। তো সেই সুবাদে আর কি, তো আমার মামাতো ভাই আর কি জিজ্ঞেস করলো যে প্ল্যান চেটের সমগ্র যেসব জিনিসপাতি লাগে ওইগুলো কি তোর কাছে আছে, তুই যে প্ল্যান চেট করবি? তো সেই আগ্রহ দেখে আমারও একটু আগ্রহ বোধ হলো যে হ্যাঁ ভাই, তোমার কাছে কি সেগুলো আছে? তো সেই ছেলেটা বললো যে হ্যাঁ আছে, আমার কাছে সবকিছুই আছে, সেই প্ল্যান চ্যাটের উইজা বোর্ড থেকে ধরে সবকিছু আমার কাছে আছে। তো সিদ্ধান্ত হলো যে আজ সন্ধ্যাবেলা আর কি, মানে এশারের নামাজের আগে বা পরে একটা সময় আমরা এখানে আসবো এবং প্ল্যান চ্যাট করবো। আমাদের টার্গেট হচ্ছে এবারের যেই জমিদার ছিল সেই জমিদারের আত্মাটাকে আর কি ডাকবো, এমনটা। তো যখন আমরা প্ল্যান চেট করতে আসলাম সন্ধ্যাবেলা, সবাই মানে গ্রামের বাড়ি তো 8-8:30 দিকে খাওয়া দাওয়া শেষ করে একদম সবাই যার যার রুমে গেছে। তো আমার মামাতো ভাই আর কি, আমি যখন বেড়াইতে যাই তখন আমি আমার মামাতো ভাইয়ের রুম শেয়ার করে থাকি। তো যেটা হয় আর কি, আমার মামাতো ভাইয়ের ব্যাকডোর যেটা ছিল সেই পিছনের দরজা দিয়ে আমরা চলে আসি। তো বাড়িতে তেমন কেউ জানে না যে আমরা, বাড়িতে সবাই জানে যে আমরা বাসার ভিতরে আছি, মানে রুমে আছি। তো আমি আর আমার মামাতো ভাই একটা সময় আমার মামাতো ভাইয়ের যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডের বাসার কাছে যাই এবং তাকে ডাকি। তো তাকে ডাকার পর সে সাড়া দেয়। সাড়া দেওয়ার পর সে লুকিয়ে আর কি, মানে বাসা থেকে জানতে পারলে তো আর আসতে দেবে না, তো সে লুকিয়ে সেই ওই সরঞ্জাম যেগুলো ছিল দেখলাম, 2টো মোমবাতি আর একটা দেশলাই, একটা কাছের বোট বা একটা কাছের কিছু একটা কাছের টুকরা আর কি, তো সেটা নিয়ে আসলো। তো আসার পর আমরা সবাই সেখানে চলে গেছি। তো সেখানে চলে যাওয়ার পর আমরা আর কি বেশি একটা ভেতরে ঢুকিনি, মানে জমিদার বাড়ির ভিতরে প্রথম যে একটা সিঁড়ি কোটার রুম আছে সেই রুমে আর কি, মানে মেন ফটকটা আছে, যেই দরজাটা আছে সেটাতে ঢুকিয়ে আমরা প্রথম যে রুমটা পেয়েছি সেখানেই ঢুকে আর কি প্ল্যান চেট করার চিন্তা ভাবনা করলাম। তো আর কি মানে আমাদের রিচুয়াল করা তেমন কোনো মাইন্ড নাই, বা আমরা তেমন কিছু জানি না যে কিভাবে রিচুয়াল করতে হয় এই প্ল্যান চেটের। তো যেটা হয় আর কি, আমার যেই মামাতো ভাইয়ের ফ্রেন্ড সেই আর কি সেখানে উইজা বোর্ডটা রাখলো এবং উইজা বোর্ডের উপরে একটা পাতলা গোল ক্যারাম বোর্ডের যেই গুটিগুলো থাকে রাসেল ভাই, তো ক্যারাম বোর্ডের ওই গুটির মতো একটা পাতলা, মানে কাঁচ না আসলে ওইটাকে আসলে চাচ বলা হয়, যে প্লাস্টিক, সাদা প্লাস্টিক,
মানে ওই সাদা প্লাস্টিকের ভিতর দিয়ে অক্ষর দেখা যায়। তো ABCD 1 2 3 এরকম বিভিন্ন অক্ষর ছিল সেইখানে, সেই বোর্ডটার উপরে। তো যেটা হয় আর কি, আমরা সবাই বসি, দুইটা মোমবাতি সে জ্বালায়, সেই বোর্ডটার উপরে এই দুই সাইডে জ্বালায়, এবং আমরা তিনজনই বসি। বসার পর বললো যে তোমরা শুধু মনে মনে এরকম একটা চাও, এমন একটা চাও যেন সেটা আর কি আসে, এমন একটা নেগেটিভ এনার্জির সন্ধান করতে থাকো। আমার মামাতো ভাইয়ের সেই ফ্রেন্ডটা আর কি বললো। তো আমরা সেই অনুযায়ী আর কি এরকমই মানে দুটা হাত জড়সড় করে সেরকম ভাবে আর কি ডেকে চলেছি যে কোনো একটা নেগেটিভ এনার্জি আসুক, বা বিশেষ করে সেই জমিদার বাড়ির জমিদার আসুক, এরকম একটা। তো একটা সময় যেটা হয় আর কি রাসেল ভাই, সেই মামাতো ভাইয়ের যে ফ্রেন্ডটা আছে ওইটা, ওই ছেলেটা আর কি একটু অন্যরকম উইয়ার্ড একটা ব্যবহার করছিল। যেমন চোখ বন্ধ করে আমরা যখন স্মরণ করছিলাম, সেই আর কি সামনে পিছনে দুল ছিল। তো সে সামনে পিছনে দুল ছিল, আমরা ভাবলাম হয়তো বা সে এরকম ভাবেই কোনো কিছুকে স্মরণ করে বা। তো একটা সময় দেখলাম সে দৌড়ার স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছে। তো আমরা দুজনে আর কি ওর কাহিনীটা দেখে আমরা হাসছিলাম যে নিশ্চয়ই ও আমাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। কিন্তু আসলে একটা সময় যেটা হয় আর কি, আমার মামাতো ভাই চিৎকার করে ওঠে এবং সে আমাকে বলে, ভাই আমার এখানে কেউ একজন স্কেচ করছে, মানে কেউ একজন আমাকে পেটের মধ্যে পোস্ট দিছে ছুরি বা কিছু একটা দিয়া। তো আমি বললাম বলস কি? তো সেই তার পরনে যেই জামাটা আছে সেটা উপরে তুললো, উপরে তোলার পর দেখলাম হ্যাঁ রাসেল ভাই সেখানে একদম একটা আঙুলের মাপ যেরকম হয় ঠিক এরকম একটা আঙুলের মাপে একটা পোচ দেওয়া আছে, ছোট্ট করে ব্লেড দিয়ে যেরকম দেওয়া হয়, এবং সেখানে থেকে ফোটা ফোটা রক্তর মতো বের হয়ে আসছে। তো এটা দেখার পর আমি অনেকটাই ঘাবড়ে যাই এবং তাকে বলি প্ল্যানচেট বাদ দে, তাড়াতাড়ি চল। তো রাসেল ভাই আমি আর আমার মামাতো ভাই যখন প্ল্যানচেট থেকে উঠে পড়ি, কিন্তু তার যে ফ্রেন্ডটা ছিল আমার মামাতো ভাই সে উঠছিল না, সে একইভাবে এবং অনেক স্পিডে আর কি সামনে পিছনে দুলছিল বসে বসে হাত জড়ো করে, সে গুনগুন গুনগুন করে কিছু একটা বলছিল। তো তাকে অনেক যখন ধাক্কা ধক্কা দেই এবং অনেক জোরে ডাকাডাকি করার পরও তুলতে পারছি না, দেখলাম তারপর একটা সময় যেটা হয় কি আমাদের ভয়ে হাত পা শেক করছিল। তো যেটা হয় আমরা ওকে দুজনে দু হাতে ধরলাম, দুজনে দু হাতে ধরে আর কি মানে ওকে আমরা তো তোলার মতো না, মানে ও এমন একটা ভারী, কোন রকমে সেই জায়গা থেকে সেচড়ে আর কি বাইরে বের করে আনি। এবং আমার মামাতো ভাই আশেপাশে যে সব চীনা পরিচিত মানুষ আছে তাদেরকে ডাক দেয় এবং তারা একটা সময় আসে। তারপর আর কি তাকে আমরা দেখি সে অজ্ঞান হয়ে গেছে, আমার মামাতো ভাইয়ের সেই ফ্রেন্ড, এবং তাকে আস্তে আস্তে জ্ঞান ফেরানো হয়। তো সে যেটা বলে আর কি, সে নাকি দেখলো আমরা যে রুমটাতে বসে আছি সেই রুমের দরজাতে কোন একটা কালো অবয়ব চাদর মুড়ি দিয়ে এসে দাঁড়িয়েছে, এবং একটা সময় সেই অবয়বটি নাকি এত ফুললি স্পিডে তার কাছে চলে আসে যে মানে সেই বলতে পারে না সেই জিনিসটা, সেই অবয়বটা কি তার শরীরের উপর দিয়ে চলে গেছে নাকি তার ভিতরে চলে গেছে, এরকম কিছু একটা সে বলে। তো যাই হোক, তারপর সেখান থেকে আমরা সবাই চলে আসি এবং
সেই গ্রামের অনেক লোকেরা আমাদেরকে এই ব্যাপারে অবগত করছিল যে তোমরা ছোট্ট মানুষ এখানে কেন আসছো, তোমরা তো তেমন কিছু জানো না এই বাড়ি সম্পর্কে, এটা তো অনেকটা নেগেটিভ প্লেস। তো একটা সময় যেটা হয় আর কি, সেখান থেকে আমরা ত্যাগ করি এবং আমার মামা বাড়ির কেউ সেই ব্যাপারে জানতে পারিনি, কিন্তু আমার মামার তো ভাইয়ের যেই ফ্রেন্ডরা ছিল সে আর কি তার বাড়িতে আর কি এই ব্যাপারে জানতে পারে। গ্রামের মানুষই আর কি দিনের বেলা তার গার্জিয়ানদেরকে এই ব্যাপারে বলে। তো তারপরে আমি সেখানে আর স্টে করিনি, সেখান থেকে ব্যাক করছিলাম। তারপর থেকে রাসেল ভাই স্টিল নাও আমি 4 থেকে 5 বছর হয়ে গেছে এখন পর্যন্ত মামা বাড়িতে আর যাইনি। অবশ্য মামা মামি এমনকি নানা নানি ওরা আসে এখানে, সে বেড়ায় এবং বলে যে যাস। তো এখন আমার বয়সটা প্রায় 27-26 বছর হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি না, এই আর কি রাসেল ভাই। এই ছিল ঘটনা। তো অবশ্যই ঘটনাটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন রাসেল ভাই। এটা একটা ছোট্ট ঘটনা ছিল, জানি না কতটুকু গুছিয়ে বলতে পারছি রাসেল ভাই। আসলে আমি মাইক্রোফোনের সামনে আসলে অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, গল্প বলতে পারি না, মানে গুছিয়ে ঘটনাগুলো বলতে পারি না। তো এই ছিল আমার বড় ভাইয়ের, মানে গ্রামে এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। তো ধন্যবাদ। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং সকল লিসেনারদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমার নাম পারভেজ এম, আমি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গনিপুর নামক গ্রামে আমার বাড়ি। আমি বর্তমানে দেশের বাইরে থাকি, লিবিয়া বেনগাজিতে। রাসেল ভাই, আমি আপনার শোয়ের হার্ডকোর ফ্যান। বুথ FM থেকে Booth.com পর্যন্ত আমি একটা এপিসোডে মিস করিনি, বরঞ্চ ডাউনলোড করে একই এপিসোড আমি 12 বার শুনতাম। যাই হোক, সরাসরি আমি আমার ঘটনায় আসি। রাসেল ভাই, ঘটনাটি হচ্ছে আমার দাদুর বাড়িকে কেন্দ্র করে। ঘটনাটি 18 থেকে 20 বছর আগের কথা। তখনকার সময় আমাদের ওই অঞ্চলটি এতটা আধুনিক ছিল না। আমি আমার দাদুর বাড়িটার বর্ণনা দিই ঘটনাটি বোঝার ক্ষেত্রে। তখনকার সময় কারেন্ট ছিল না, সবগুলো মানুষ নিম্ন আয়ের ছিল, আর ওই বাড়িটা ছিল অনেক বড়। 10 থেকে 12 পরিবার থাকতো, জীবনযাপন করত, সবাই ছিল নিম্ন আয়ের। সেক্ষেত্রে আমার দাদাও রিক্সা চালক ছিল। আমার দাদুর বাড়ি যেতে হলে শুরু একটা রাস্তা পড়ে, রাস্তা পের হয়ে হাতের ডানে কবরস্থান এবং কবরস্থানের পিছনে বাঁশঝাড় এবং তার পাশে একটা পুকুর পড়ে। বাঁশঝাড় এবং কবরস্থান পার হয়ে আমার দাদুর বাড়িটা। ঘটনাটি আমার দাদুর এবং দাদার সাথে ঘটা, এবং কি ওইখানকার যারা 60 থেকে 70 বছর ঊর্ধ্বে তাদের সাথে সবাই এই ঘটনার সম্মুখীন। ঘটনাটি হচ্ছে 18 থেকে 20 বছর আগে। তখনকার সময় ওইখানে একটা জমিদার বাড়ি ছিল, জমিদারের একটা ঘোড়া ছিল। তখন জমিদারের সাথে লোক যারা ছিল
ওরা জমিদারের সম্পত্তির লোভে জমিদারকে মেরে ফেলে। এখন মরার সময় সে তাদের কাছে পানি চেয়েছিল, কিন্তু তারা পানি দেয় নাই। জমিদার মরার পরে জমিদারের যে ঘোড়াটি ছিল, ঘোড়াটিও তার শোকে শোকে না খেয়ে ঘোড়াটিও একসময় মৃত্যুবরণ করে। পরে জমিদারের সাথে লোক যারা ছিল তারা ওই ঘোড়াটিকে জমিদারের পাশে দাহ করে, একটা গর্ত করে গর্তে চাপা দেয়। পরে তারা ভাগাভাগি করে নেয়। ঘটনাটি ওইখান থেকেই শুরু। এক সপ্তাহ যাওয়ার পরে প্রতি রাতে জমিদার ঘোড়ার কাঁধে চড়ে বসে সারা বাড়ি মাতাত এবং যাদের শত্রুতামি করে জমিদারকে মেরে ফেলেছে এবং প্রতি রাত তাদের বাসায় গিয়ে কড়া নাড়ত আর পানি চাইত। তখন তারা ভয়ে আতঙ্কে দিন কাটতেছিল এবং একে একে সবাই অসুস্থ হয়ে যাচ্ছিল। একদিন ঘটল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাদের মধ্যে একজন, তারা অনেকেই ছিল, আসলে আমি কতজন ছিল তারা বললো আমি শিওর বলতে পারতেছি না, যতটুকু আমি শুনেছি আমার দাদা দাদুর কাছে তারা 6 জন ছিল যারা একবদ্ধ হয়ে জমিদারকে মেরে ফেলে। তো ওইখানের মধ্যে একজন যে একদিন কাজের ক্ষেত্রে দেরি হয়ে যায়, এখন সে দেরি করে বাড়িতে ফেরে। ঘটনাটি ঘটল তখন যখন সে শুরু রাস্তা পার হয়ে কবরস্থানের পাশাপাশি এসে আসলো। তখন দেখলো যে একজন লোক দাঁড়িয়ে আছে এবং পানি চাইতেছে। তখন লোকটি হতবাক হয়ে বলল, কে ওখানে? তখন জমিদার বলল, আমি, আমাকে পানি দে। তখন সে ভালো করে তাকিয়ে দেখলো যে আসলে ওইখানে জমিদারে দাঁড়িয়ে আছে। তখন সে যখন দৌড় মারার প্রস্তুতি নিল বাড়িটির দিকে, তখন দেখলো যে বাড়ি থেকে ঘোড়াটা বের হয়ে আসতেছে। তখন সে এতটাই আতঙ্ক হয়ে সে একটা জোরে চিৎকার মারলো। তার চিৎকার শুনে পুরো বাড়ির লোক বের হয়ে আসলো, দেখলো যে সে সেন্সলেস হয়ে পড়ে আছে। তখন তাকে উঠিয়ে ঘরে নিল। 3 দিন পর তার জ্ঞান ফিরলো। তখন সে কাহিনীটা বলে যে এরকম। তো যারা যারা ছিল বাকি 5 জন, তারা ঘটনাটি শুনে খুবই আতঙ্ক হয়ে গেল। ঠিক 2 দিন পরে ওই লোকটি মারা যায়। বাকি 5 জন ভয়ে পরে পুরো এলাকায় ছেড়ে তারা অন্য জায়গায় চলে যায়। তাদের বিষয়ে আমি আর কোনো খোঁজ পাইনি বা আমার দাদা কিছু আমাকে বলতে পারেনি। যে ঘটনাটি এখন আমার দাদার সাথে কিভাবে ঘটলো, আমি আমার দাদার ঘটনায় আসি। যেহেতু আমার দাদাও পেশা একজন রিক্সা চালক, আবার মাঝে মাঝে ভ্যান চালাতো। তখন আমার দাদা একদিন দেরি করে বাসায় ফিরছে মাছ নিয়ে। তখন ওই জমিদার দাঁড়িয়ে বলে আমার দাদাকে যে আমাকে পানি দে, আমার অনেক তৃষ্ণা লেগেছে। তখন আমার দাদা জানতো বিষয়টা, আর উনি গ্রামের মানুষ, খুব সাহসী। তখন উনি বলল যে কে আপনি? উনি ভয়ে আতঙ্কে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তারপর উনি শক্তি সঞ্চয় করে বলল যে আমি জমিদার, আমাকে পানি দে, আমি অনেক তৃষ্ণার্ত। এই কথা শুনে আমার দাদা রিক্সা রেখে একটা দৌড় মারে। তখন গিয়ে কড়া নাড়ে, আমার দাদি দরজা খুলে। আমার দাদা ওই রাত আর খাওয়া দাওয়া করেনি, ওনার অনেক জ্বর আসে। রাত্রের আনুমানিক সময় 12টা হবে, তখন কড়া নাড়তে শুরু করলো। ওই জমিদার এসে বলে আমাকে পানি দে, পানি দে, আমি খুব তৃষ্ণার্ত, তোর থেকে তো পানি চেয়েছি আমি তো তোর কোনো ক্ষতি করে নেই, আমাকে পানি দে, আমি খুবই তৃষ্ণার্ত। রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন না, ফজরের আগ থেকে পর্যন্ত এই আর্তনাদ চলতে থাকে। আমার দাদা ভয়ে, উনি আতঙ্কে, উনি আমার দাদিকে জড়িয়ে ধরে সারা রাত কাঁপতে থাকে। সকালে উঠে ওনার ভীষণ জ্বর। পরে গিয়ে একজন কবিরাজের শরণাপন্ন হয়। তখন কবিরাজ আমার দাদাকে একটা তাবিজ দেয় আর বলে যে
বিকেল থাকতে থাকতে যেন বাসায় চলে যায়, যেন রাত্রে আসা যাওয়া না করে এই রাস্তা দিয়ে। ঘটনাক্রমে কিছুদিন পরে আমার দাদির সাথে ঘটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনাটি হচ্ছে, আমার দাদি প্রায় রাতে তাহাজ্জুদ নামাজ পড়ত। তো উনি একদিন তাহাজ্জুদ নামাজের জন্য উজু করার জন্য উঠে দেখলো যে আমার দাদির বাড়ির পার্শ্ববর্তী একজন মহিলা ছিল, ওনার হাজবেন্ড হোটেল ছিল, তাই উনি ফজরের পরে উনি চলে যেত হোটেলে। তো ওনার স্ত্রী আর একটু আগে উঠে ওনার জন্য রান্না বান্না করতো, উনি খেয়ে দিয়ে তারপর যেত। তবে আমার দাদি দেখলো যে একজন মহিলা কাঠ কুড়াচ্ছে। তখন আমার দাদি জিজ্ঞেস করলো, এখানে কে? সোহেলের মা নাকি? ওনার একজন সন্তান ছিল সোহেল। তা আমার দাদু সে প্রাসঙ্গিকভাবে জিজ্ঞেস করে যে সোহেলের মা নাকি? সে বলে আমার দাদি বলে যে তোমাকে সাহায্য করতে হবে কিনা? সে বলে তো আমার দাদি বলে যে আমি উজু করে নি, উজু করে আমি একটু ঘর থেকে আসি, আমি তোমাকে সাহায্য করব। বলে আচ্ছা। আমার দাদি উজু করে ঘরে গিয়ে বসে। তখন উনি খেয়াল করলো যে আসলে একটা ঘোড়ার শব্দ আর পুরো বাড়ি মাতাচ্ছে। ঠিক একটু পরে ওই মহিলাটি এসে আমার দাদিকে বলে যে আমাকে সাহায্য করবি না? তুই বলেছিস না আমাকে সাহায্য করবি? আমার জমিদার দাঁড়িয়ে আছে, তুই আমার জমিদারকে গিয়ে পানি দে, এটাই আমার সাহায্য, তুই আমার এই সাহায্য কর। আমার জমিদার অনেক বছর থেকে তৃষ্ণাক্ত। মানে উনি হচ্ছে জমিদারের স্ত্রী, যিনি জমিদার মরার আগে আরো 10 বছর আগে একটা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বলা চলে ওই বাড়িতে সবাই এই ঘটনাটির সম্মুখীন হয়েছে আর সবাই ভয়ভীতিতে দিন কাটাচ্ছে। পরে সবাই একদিন একসাথে মিলে বসে বিষয়টা আলোচনা করলো যে কি করা যায় এই বিষয়টা নিয়ে। কারণ পুরো 10 থেকে 12 পরিবার এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্ক। প্রতি রাতে জমিদার আসে এবং সবার থেকে পানি চায় এবং সে বলে খুব তৃষ্ণার্ত। আর তার ঘোড়া যে সে তো পুরো বাড়ি মাতিয়ে থাকে সব সময়, রাত হলে কেউ ভয়ে বের হতো না। এমনিতে রাসেল ভাই কারো উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি কিংবা কেউ ভয়ে মারাও যায়নি, এমনিতে পানি চাইতো, কারো কোনো ক্ষতি করতো না। তারপর সবাই মিলে আলোচনা করার পরে একটা আলেমের শরণাপন্ন হয় আর বিষয়টা ওনার থেকে খুলে বলে। পরে উনি বলে যে উনি 2 দিন পরে জানাবে বিষয়টা। তখন উনি ওনার জিনের মাধ্যমে বলে যে জমিদারের যে অতিরিক্ত আত্মাটা, ওই অতিরিক্ত আত্মাটা মৃত্যুর সময় পানি চেয়েছিল। মনের একটা আক্ষেপ থেকে গেল, চাওয়া থেকে গেল, যেটা পূরণ হয়নি। তারপর সবাই বলে এটা সমাধান কি? তখন জমিদার বলে যে আপনার একটা গরু খাওয়াই দেন ফকির মিসকিনকে, তো আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তারপর আমার দাদার উদ্যোগে সবাই একসাথ হয়, সবাই একটা গরু কিনে ফকির মিসকিনকে খাওয়াই দেয়। তারপর থেকে ঘটনা আর হয়নি। তো রাসেল ভাই ওই বাড়িতে অনেক ঘটনাই আছে ওই বারজার আর পুকুরকে নিয়ে। যদি আমার ঘটনাটি সিলেক্ট হয় আমাকে জানাবেন। আর ভূত.com এর জন্য রইল শুভকামনা, অনেক দূর যাক। রাসেল ভাই আমি 2010 সাল থেকে ভূত FM শুনতেছি, কখনো ঘটনা পাঠানো হয়নি, এটা আমার প্রথম ঘটনা। যদি ভালো লাগে তো লিসেনারদেরকে শোনাবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ছিল আমাদের 195তম এপিসোড। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা অপেক্ষায় আছে আপনাদের। সামনেই হ্যালোউইন এবং কালকে টরন্টোতে আমাদের শো, সেই শোতেও আপনাদের দেখার প্রত্যাশা রাখি এবং আশা করছি বারবার আমাদের দেখা হবে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমরা আর কথা না বাড়িয়ে আজকে বিদায় নিচ্ছি। 195তম এপিসোড থেকে 200তম এপিসোডের প্রস্তুতি নিচ্ছি। আমরা প্রস্তুতি নিচ্ছি আরও অনেক কিছুর। সময় হলেই সব জানতে পারবেন আশা করছি। এবং আমাদের ইচ্ছা সবার কাছে গিয়ে, এটা বহুদিনের ইচ্ছা যে সবার কাছে গিয়ে একসাথে বসে বসে এরকম শো করা, এই আউটডোর অ্যাক্টিভিটি
অ্যাক্টিভিটিগুলো আমরা আরও বাড়িয়ে দেবো। আমাদের ইমেল অ্যাড্রেসটা কাইন্ডলি আপনারা মনে রাখবেন, www.facebook.com/russell.স্বাধীন হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে, আপনাদের সবার মনে আছে তারপরে মনে করিয়ে দিই, russell.booth.com@gmail.com। 195তম এপিসোডের শেষ প্রান্তে আমরা অপেক্ষায় থাকলাম, আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম, আপনাদের আরও অনেক কিছুর। আপনারা বিরক্ত হন বলে লাস্টের দিন আমাদের ফ্রাইডে দ্য 13th আপনাদেরকে বিশেষ কিছু বলিনি। যখনই বলি তখনই দেখি যে আপনারা ইদানিং সেগুলো নিয়ে খুব বেশি আগ্রহী না বা পছন্দ করেন না। আমাদের জানাবেন যে কোন জিনিসগুলো আপনাদের ভাল লাগছে, কোন জিনিসগুলো আমাদের ভাল লাগছে না। আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনারা সবসময় আপনারা যেন আপডেট পেতে পারেন। rjrussellbooth.com খুঁজলেই পাবেন এই চ্যানেলটি, এবং আমাদের মডারেটরদের যে কোনো প্রশ্নের জন্য তারা সবসময় সচেষ্ট আছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কোনো প্রশ্ন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।